আজকে হচ্ছে আমরা গুণগত রসায়ন পড়ব, ঠিক আছে? তো গুণগত রসায়ন হলো একটা মিক্সড চ্যাপ্টার, বুঝছো? মানে এটা হচ্ছে কাইন্ড অফ কঠিন, আবার পারলে কিছু জিনিস বুঝলে, কিছু জিনিস ধরতে পারলে অনেক বেশি সোজা, কিছু জিনিস গ্রাস্প করতে পারলে অনেক বেশি সোজা। যেমন হচ্ছে আমাদের আয়ন শনাক্তকরণ আছে, আয়ন শনাক্তকরণ নিয়ে সবাই অনেক বেশি প্যারা খাও, আমি জানি, আমিও খেয়েছিলাম আমার সময়। তারপরে হচ্ছে ক্রোমাটোগ্রাফি আছে, কিছু ব্যবহার আছে যেগুলো নিয়ে তোমরা সবাই অনেক প্যারা খাও, শিখা পরীক্ষা আছে, কালার আছে, এগুলো নিয়ে সবাই প্যারা খাও। তো কথা হচ্ছে গুণগত রসায়ন চ্যাপ্টার মাস্টার করার হচ্ছে উপায় এই যে কিছু 2-3টা জিনিস আমি আজকে ক্লাসের সময় বলে দেবো, আমি সেগুলো আলাদা করে নোটও করে এনেছি, ঠিক আছে, যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে আমার সাথে সাথে ক্লাসে আমি যে জিনিসগুলো বলবো সবাই অবশ্যই একটা খাতা আর সাথে হচ্ছে হাজারি স্যারের বইটা নিয়ে বসবে, ঠিক আছে? তো সেই খাতার মধ্যে আমি যে নোটগুলো বলবো সেগুলো হচ্ছে তুলে ফেলতে হবে, আমার সাথে সাথেই তুলে ফেলতে হবে, ঠিক আছে? কারণ আমি এনাফ টাইম নিব বোঝাতে, তোমাদেরকে বোঝাতে আমি যতক্ষণ বুঝবো শুনতে তুলে ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আবার যাতে তোমাদের ঘুরে ফিরে এসে লাইফটা না দেখতে হয় বা আবার যাতে টাইম ওয়েস্ট না করতে হয়, তাহলে এই যে কিছু টপিক, 2-3টা টপিক, এগুলো যদি মাথার মধ্যে একবার গেঁথে ফেলো, এগুলো যদি মাথার মধ্যে একবার ঢুকায় ফেলো, তাহলে গুণগত রসায়ন আর কোনো ব্যাপারই মনে হবে না তোমাদের কাছে। এই 2-3টা সিঙ্গেল টপিক যেগুলো থেকে কোয়েশ্চেন আসলে বাচ্চারা একটু ঘাবড়ায় যায়, ঠিক আছে? আমি এগুলো উল্লেখ করে বলে দেবো, এগুলোতে আলাদা করে ইমফ্যাসিস করবো। তোমাদের কাজ হচ্ছে আমি বলেছি জিনিসগুলো সাথে সাথে তুলে ফেলা, নোট সামনে হচ্ছে একটা খাতা নিয়ে, অ্যান্ড সেই খাতায় হচ্ছে সাথে সাথে তুলে ফেলা, এতটুকুই তোমাদের কাজ। আমার সাথে থাকো, আমি যা বলি সেটা শুনো, আমি যেভাবে বলছি সেটা করতে থাকো। আশা করি গুণগত রসায়ন নিয়ে আমাদের আর কোনো সমস্যা থাকবে না, গুণগত রসায়ন নিয়ে আমরা কোনো কোয়েশ্চেন দেখে আর এরপরে কখনো ভয় পাবো না, ঠিক আছে? তাহলে শুরু করি, অনেকক্ষণ টাইম হয়ে গেছে অলরেডি। আচ্ছা, সবার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে রাদারফোর্ডের একটা পরীক্ষা, ঠিক আছে? রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় কোন পদার্থের প্রলেপযুক্ত পর্দা ব্যবহৃত হয়? এখন রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা নিয়ে আমাদের 3-4টা কথা জানতে হবে, ঠিক আছে? এখানে একটা কথার তোমার এমসিকিউ আছে, যেমন হচ্ছে জিঙ্ক সালফাইড। এই জিঙ্ক সালফাইড ছাড়াও রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ নিয়ে আর 4-5টা লাইন আছে, এগুলো জানলেই আমাদের আলফা কণা বিচ্ছুরণ থেকে আর কোনো কিছু পড়ার মতো থাকে না, ঠিক আছে? আর কোনো কিছু পড়ার মতো থাকে না। তাহলে এটাই হচ্ছে এখানে আছে, আমি তোমাদেরকে দেখাই। দেখো, এই 3-4টা কথা, ঠিক আছে? এই 3-4টা কথা মাথার মধ্যে গেঁথে নিতে হবে। কি কি বলেছি? সবার ফার্স্টে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার আরেকটা নাম কি? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা কে করেছে? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় কোন কণা ব্যবহার করা হয়েছে এবং যেই কণা ব্যবহার করা হয়েছে সেটা নিয়ে 3-4টা ইনফরমেশন, ঠিক আছে? তাহলে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা কে করেছে এটা তোমরা সবাই জানো, সেটা হচ্ছে রাদারফোর্ড, তাই না? সবাই জানো। এখন এই আলফা কণা বিচ্ছুরণ করার মাধ্যমে রাদারফোর্ড কিসের অস্তিত্ব প্রমাণ করেছে, বা কোন, মানে পরমাণু তো অনেক কিছু আছে, তাই না? নিউক্লিয়াস আছে, প্রোটন আছে, ইলেকট্রন আছে, নিউট্রন আছে, এক একজন এক এক জিনিস আবিষ্কার করেছে। রাদারফোর্ড তার আলফা কণা বিচ্ছুরণ করার মাধ্যমে, বিচ্ছুরণ পরীক্ষা করার মাধ্যমে কি আবিষ্কার করেছে? অ্যান্সার হলো নিউক্লিয়াস, অ্যান্সার হলো নিউক্লিয়াস। এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার আরেকটা একদম শোনা যায়নি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আসলে হচ্ছে আলফা কণার কথা বলছিলাম, শুনতে পাচ্ছ এখন তোমরা, তাই না? শোনা যাচ্ছে না? আচ্ছা, সরি, আমি তো খেয়াল করিনি। আচ্ছা, ঠিক আছে, ওকে, এখন তো শুনতে পাচ্ছ আশা করি, তাই না? আচ্ছা, তাহলে বলেছি যে হলো আলফা কণা দ্বি-ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, ঠিক আছে? কি বলেছি? যে আলফা কণা দ্বি-ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। আচ্ছা, তোমরা কি পুরো স্ক্রিনটা দেখতে পাচ্ছ, তাই না? পুরো স্ক্রিনটা, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে আলফা কণা কি জিনিস? আলফা কণা হচ্ছে দ্বি-ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসের কথা বলছিলাম। আর আলফা কণা নিয়ে আর কি জানতে হবে? এই যে আলফা কণাটা রাদারফোর্ড ব্যবহার করেছিল, তার সোর্স কি, কোন উৎস থেকে, কোন পরমাণু থেকে ব্যবহার করেছিল, বা কোন পরমাণু থেকে আলফা কণা নির্গত হয়েছিল, সেটা হচ্ছে রেডিয়াম, ঠিক আছে? রেডিয়ামটার নাম মনে রাখতে হবে। আচ্ছা, আর এখানে কিসের প্রলেপযুক্ত পর্দা ব্যবহার করা হয়েছিল? জিঙ্ক সালফাইড। কিসের প্রলেপযুক্ত পর্দা ব্যবহার করা হয়েছিল? জিঙ্ক সালফাইড। কোন সোর্স থেকে ইউজ করা হয়েছিল আলফা কণা? রেডিয়াম, ঠিক আছে?
তাহলে দুইটা ইনফরমেশন দিয়েছি, নিউক্লিয়াসের কথা বলেছি, তিনটা ইনফরমেশন দিয়েছি। এরপরে আসো দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস অলরেডি আমরা পড়ে ফেলেছি। এখন আসুন কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা, কম্পোজিট কণিকা কি জিনিস? কম্পোজিট কণিকা হচ্ছে আলফা এবং ডিউটেরন। কি জিনিস? কম্পোজিট কণিকা হচ্ছে আলফা, আর আরেকটা কম্পোজিট কণিকা আছে, এটাও তোমাদের এমসিকিউতে আছে, হাজারি স্যারের অনুশীলনীতেই আছে, সেটা হচ্ছে ডিউটেরন। ঠিক আছে, ডিউটেরন আমরা একটু পরে পড়বো। ডিউটেরন, তাহলে হচ্ছে আলফা কণা আর হচ্ছে ডিউটেরন, এই দুটোর নাম আমাদেরকে জানতে হবে কি হিসেবে? কম্পোজিট কণিকা হিসেবে। এখন আসো আলফা কণা নিয়ে যদি তোমাকে কোয়েশ্চেন করে যে আলফা কণায় কয়টা প্রোটন আছে, অথবা আলফা কণায় কয়টা নিউট্রন আছে, অথবা আলফা কণায় কয়টা ইলেকট্রন আছে, আমরা বলতে পারবো না, কারণ আমরা জানি হিলিয়াম, তাই না? হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা কয়টা? 2টা। হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা যদি 2টা হয়, তাহলে দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস মানে কি? সে 2টা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তার মানে এর কি কোনো ইলেকট্রন আছে? নেই। ইলেকট্রন আছে? নেই। তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা হচ্ছে 0। ঠিক আছে, ইলেকট্রন সংখ্যা কত? 0। আর প্রোটন সংখ্যা কোথায় থাকে বলো তো? এটা কি? এটা পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা ইজ ইকুয়াল টু প্রোটন সংখ্যা। পারমাণবিক সংখ্যা ইজ ইকুয়াল টু প্রোটন সংখ্যা। তাহলে এখানে কয়টা প্রোটন আছে? প্রোটন আছে হচ্ছে 2টা। ঠিক আছে, প্রোটন আছে হচ্ছে 2টা। এটা মুখস্থ করার কিচ্ছু নেই, আমরা জাস্ট এই নিউক্লিয়াসটা মনে রাখবো 4 হিলিয়াম 2+, এখান থেকে সবকিছু বের করে ফেলা যায়। তারপর আসে 4। এই 4টা কি? 4 হচ্ছে ভর সংখ্যা, তাই না? এই 4টা কি? 4 হচ্ছে ভর সংখ্যা। ভর মানে কি? প্রোটন প্লাস নিউট্রন। ভর মানে প্রোটন প্লাস নিউট্রন। 9-10 এর পড়াচ্ছি তোমাদেরকে এখন। ঠিক আছে, প্রোটন প্লাস নিউট্রন। তাহলে এখানে প্রোটন প্লাস নিউট্রন, এখানে প্রোটন, দুইটা বাদ দিলে কি নিউট্রন পেয়ে যাবো। তাহলে নিউট্রন কয়টা আছে? 2টা। নিউট্রন কয়টা আছে? 2টা। ঠিক আছে, তাহলে 2টা প্রোটন 2টা নিউট্রন। এরপরে আসো আরেকটা কথা আছে এখানে, সেটা হচ্ছে, এটা যদিও এখানে এমসিকিউতে নাই, কিন্তু এটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, এবং এখান থেকে প্রিভিয়াস ইয়ারে মেডিকেল কোয়েশ্চেন এসেছে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে মেডিকেল ভর্তি পরীক্ষায় এই কোয়েশ্চেন এসেছে। সেটা হচ্ছে এখানে যেটা পাতলা সোনার পাত ব্যবহার করা হয় তার পুরুত্ব কতটুকু? পাতলা সোনার পাত ব্যবহার করা হয় তার পুরুত্ব কতটুকু? এখানে যেটা গোলমাল লাগে সেটা হচ্ছে, আপু দশমিকের পরে কয়টা শূন্য থাকে? দশমিকের পরে কয়টা শূন্য থাকে, এটা নিয়েই গোলমাল লাগে। তোমাদের সবার মনে থাকে যে 4 ছিল। ঠিক আছে, 4 ছিল, কিন্তু 4-এর আগে কয়টা শূন্য এটাই মনে থাকে না। ঠিক আছে, আজকে থেকে মনে করো, আজকে থেকে মুখস্থ করে রাখো, আজকের পরে আর আমরা ভুলবো না। 4-এর আগে এখানে 3টা শূন্য থাকবে। সোনার পাতের পুরুত্বতে 3টা শূন্য থাকবে। সোনার পাতের পুরুত্বতে কয়টা শূন্য থাকবে বলেছি? 3টা শূন্য থাকবে। আর এরপরে হচ্ছে 4, এরপরে হচ্ছে 4, তাহলে 0.004 সেন্টিমিটার। 0.004 সেন্টিমিটার হচ্ছে পাতলা সোনার পাতের পুরুত্ব। এখন বলো বাচ্চারা, তোমাকে যদি এখান থেকে সেন্টিমিটার না দিয়ে অপশনের মধ্যে মিলিমিটার দেয়, অপশনের মধ্যে মিলিমিটার দেয়, পারবা না? বলো, পারবা না? ছোট বাচ্চা থেকে, ছোটকাল থেকে পড়ে আসছো না সেন্টিমিটার কিভাবে মিলিমিটার করতে হয়, পারবা না তোমরা? পারবা। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কটা ইনফরমেশন আমাদেরকে এখান থেকে জানতে হবে। আচ্ছা, তাহলে এই একটা এমসিকিউ, দেখো একটা এমসিকিউ, এই একটা এমসিকিউ থেকে আরো কত কত কোয়েশ্চেন আসার চান্স আছে। ঠিক আছে, তাহলে আমরা জিঙ্ক সালফাইডের কথা তো জানবো, সাথে আমি যে ইনফরমেশনগুলো বলেছি সেগুলো জেনে ফেলতে হবে। আচ্ছা, এটা এখনই লেখার দরকার নেই, এটা তোমরা ক্লাসের পরে পিডিএফ দিয়ে দেবো, সেই পিডিএফ থেকে লিখে ফেলতে হবে। ঠিক আছে, যেগুলো এখনই লিখতে হবে পড়াশোনা ঠিক মতো মাথায় ঢোকার জন্য, সেগুলো আমি বলে দেবো। আচ্ছা, এরপর আসো 2 নাম্বার 3p অরবিটালের বেলায় n এবং l এর মান করতে হবে। এগুলো খুবই সোজা, এগুলো খুবই সোজা, কিন্তু এগুলা তুমি মেডিকেল বলো, এগুলো তুমি ঢাকা ইউনিভার্সিটি বলো, এগুলো তুমি বুয়েট বলো, সবখানে এই কোয়েশ্চেন আসে। ইজি কোয়েশ্চেন, বাট সব ভর্তি পরীক্ষায় এই p অরবিটাল, s অরবিটাল, অরবিটাল রিলেটেড, n l m s এর মান রিলেটেড তোমার কোয়েশ্চেন একটা অবশ্যই আসবে, একটা অবশ্যই আসবে। ঠিক আছে, তাহলে এই 2 নাম্বার কোয়েশ্চেন বোথ ডিউ, বোথ মেডিকেল, আর এছাড়া হচ্ছে বুয়েটের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ট্রিপলেট কোয়েশ্চেন, সবখানে আসে। তাহলে আসো কিভাবে পারবো এটা তোমরা সবাই জানো আই গেস। এস এর মান কত? এল, আমরা এল এর মান জানতে চাচ্ছি, তাই না? এন এর মান তো তোমরা জানো, এন এর মান কি? প্রধান শক্তি স্তর 1 2 3 4 ব্লা ব্লা, এটা তোমরা জানো। এখন আসো এল এর মান নিয়ে একটু গোলমাল হয়, যদিও তোমরা এখন এইচএসসি, আচ্ছা তোমরা তো এইচএসসি আবার দাওনি, তাই না? সেকেন্ড টাইম যারা আছে তারা তো আই গেস জানো, তাদের জন্য এগুলো খুবই ইজি পিজি। তাহলে এস এর কত? 0, তাই না? আর হচ্ছে তোমার এল এর মান পি এর ক্ষেত্রে কত? 1, ডি এর ক্ষেত্রে কত? 2, আর হচ্ছে এফ এর ক্ষেত্রে কত? 3। তাহলে এই 0 1 2 3 0 1 2 3 এই 4টা মান একটু মাথায় রাখো। এই 4টা মান মাথায় রাখলে আমরা এল এর মান বের করতে পারবো, আমরা এখান থেকে এম এর মান বের করতে পারবো। আর এস এর মান, বাবা এস এর মান তো হচ্ছে প্লাস অফ আর মাইনাস অফ, এস এর মান সবখানে তো প্লাস অফ আর মাইনাস অফ, তাই না? এখানে তো আলাদা করে বের করার কিছু নাই। আচ্ছা, তাহলে এখানে বলেছে আমাকে 3p অরবিটাল, তাহলে আমাকে 3p বলেছে, 3 দিয়ে কি বোঝাচ্ছে? এন এর মান, এন এর মান, তাই না? তাহলে এন এর মান কত? 3। এন এর মান কত? 3। দেখো এন এর মান কতে 3 আছে, খতে 3 আছে, ঘতে 3 আছে। আচ্ছা, তাহলে এখন আমাকে এক্সক্লুড করতে হবে এল এর মান দিয়ে। এখানে বলেছে কি পি এর মান, তাই না? তাহলে পি এর মান কত? এখানে দেখো 1, তাহলে পি ইজ ইকুয়াল টু বা এল ইজ ইকুয়াল টু 1, তাই না? তাহলে পি এর যেহেতু মান 1, তাহলে অ্যান্সার হচ্ছে এখানে খ। এরকম কোয়েশ্চেন অনেক আসে, ঠিক আছে? খুবই ইজি, কিন্তু অনেক আসে। সোজা জিনিস ভুল করা যাবে না, ঠিক আছে? সোজা জিনিস ভুল করা যাবে না। আচ্ছা,
এরপরে আসো হচ্ছে আমাদেরকে বলেছে একটা অরবিটাল ইলেকট্রন বিন্যাস দিয়ে দিয়েছে 3d10 4s1। আচ্ছা পর্যায় সারণীতে মৌলটির অবস্থান কোনটি হবে? এই কোয়েশ্চেনটা অ্যান্সার করা খুবই ইজি, কিন্তু এখান থেকে একটা কনসেপ্ট আছে যেটা নিয়ে তোমরা সবসময় গোলমাল করো, সেটা হচ্ছে গ্রুপের কনসেপ্টটা। ঠিক আছে, তোমরা গ্রুপ 1 2 3 4 5 6 7 8 এটা সবাই বের করতে পারো। যখনই আমি বলি বলো তো গ্রুপ 1b কোনটা, যখনই আমি বলি বলো তো গ্রুপ 13a কোনটা, তখনই তোমাদের মাথা ঘুরে যায়, তাই না? তখনই মাথা ঘুরে যায়। তাহলে আমরা এখানে দেখো, এখানে যদি ব্র্যাকেটে 11 3 দিয়ে দিয়েছে তোমাদের জন্য ইজি, তাই না? তোমাদের জন্য ইজি। 3d10 4s1 মানে কি? এখানে সেটা অবশ্যই পর্যায়িত 4 বুঝাই যাচ্ছে, সর্বোচ্চ n এর মান যেটা সেটাই তো পর্যায়, তাহলে এটা 4 অ্যান্সার। ঠিক আছে, এখন আসে গ্রুপ। আমরা জানি যদি এটা ডি ব্লক মৌল হয়, যদি এটা ডি ব্লক মৌল হয় তাহলে গ্রুপ কিভাবে বের করতে হয়? গ্রুপ বের করতে হয় হচ্ছে 3d যে ইলেকট্রন সংখ্যা 4s এর যে ইলেকট্রন সংখ্যা সেটা যোগ করে, তাই না? তাহলে 10 + 1 = হচ্ছে 11। 11 বের করা তো খুবই ইজি, তাই না? 11 বের করা খুবই ইজি। ঠিক আছে, দেখো 11 দুই জায়গায় আছে, কিন্তু এখানে তৃতীয় পর্যায়ের মানেটা বাদ, এখানে চতুর্থ পর্যায়ের মানেটা ঠিক। ঠিক আছে, কিন্তু যদি অপশনে এখানে 11টা না দিত, যদি 11টা না থাকতো, যদি শুধুমাত্র 1a 1b থাকতো, তোমরা কতজন পারতে বলো দেখি? যদি শুধুমাত্র 1a 1b থাকতো কতজনের মাথায় আসতো? এটা সবসময়ের জন্য কনফিউশন, সবার জন্য কনফিউশন, আমাদের জন্য কনফিউশন ছিল। তাই কনফিউশন ক্লিয়ার করার জন্য আমি হচ্ছে তোমাদেরকে এটা একটু বলে দিই। ঠিক আছে, একটু বলে দিই, এটা খুবই কিউট একটা পিরিয়ডিক টেবিল। হ্যাঁ, আমি তোমাদের জন্য নামিয়ে এনেছি, কিউট লাগে আমার কাছে। আচ্ছা দেখো, এখন হচ্ছে আমাদের গ্রুপের নিয়ম হচ্ছে ইদার সেটা এ হবে, তাই না? পুরাতন নিয়মে হচ্ছে ইদার সেটা এ হবে, না হয় সেটা বি হবে, হয় এই গ্রুপের মধ্যে পড়বে, না হয় হচ্ছে বি গ্রুপের মধ্যে পড়বে, তাই না? এখন আমাকে জানতে হবে এই যে মাঝখানের যতটুকু দেখতে পাচ্ছি, মাঝখানের যে ডি ব্লক মৌলটুকু দেখতে পাচ্ছি, তারা হচ্ছে বি গ্রুপের আন্ডারে। ঠিক আছে, মাঝখানে যেই 8টা দেখতে পাচ্ছি এরা হচ্ছে বি গ্রুপের আন্ডারে। আর এদিক থেকে আসো, এই যে ছোট ছোট দুইটা, আর এই পাশে এই পুরা ব্লকটা মানে এস ব্লক, আর এদিকে হচ্ছে পি ব্লক, এরা সবাই হচ্ছে এর আন্ডারে, এরা সবাই হলো এ গ্রুপের আন্ডারে। তাহলে এ গ্রুপের আন্ডারে পড়বে এস আর পি, আর মাঝখানের দিকে যতগুলো আছে সবগুলো পড়বে হচ্ছে বি গ্রুপের আন্ডারে। ঠিক আছে, সবগুলো পড়বে বি গ্রুপের আন্ডারে। তাহলে এরকম কোনো কোয়েশ্চেনে সবার আগে মাথায় আনতে হবে যে এই যে মৌলটা তোমাকে দিয়েছে, সেই মৌলটা কি ডি ব্লক, নাকি সেই মৌলটা এস ব্লক, নাকি পি ব্লক? এটা দিয়ে অনেক কিছু সলভ করে ফেলা যায়। কারণ দেখবা অপশনের মধ্যে দেয়া আছে, ধরো দুইটা অপশনের মধ্যে তোমার মধ্যে কনফিউশন। ঠিক আছে, তুমি কি করবা? দেখবা একটা অপশনে দেয়া এ আর একটা অপশনে দেয়া বি, তো তুমি যদি ডি ব্লক নাকি এস ব্লক নাকি পি ব্লক বুঝে ফেলো, তাহলেই তো বুঝে ফেলবা যে সেটা আসলে তোমার বি নাকি এ। তাহলে অলরেডি কনফিউশন ক্লিয়ার, তোমাকে সেটা 1 1a 2a 3a নাকি 4b এতটুকু পর্যন্ত চিন্তাই করতে যাইতে হবে না। ঠিক আছে, তাহলে সবার ফার্স্টে এভাবে এক্সক্লুড করবো আমরা। তারপরে যখন দেখবো না এই বুদ্ধিও খাটলো না, আমাকে স্পেসিফিক্যালি 2b নাকি 3b জানতে হচ্ছে, সেটার জন্য কি করব? খুবই সোজা। দেখো এটা কি আমার গ্রুপ 3, তাই না? নর্মাল নিয়মে এটা হচ্ছে আমার গ্রুপ 3, এটা হচ্ছে 4, এটা হলো 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, এটা হলো 8, আছে লেখা আছে 9 10, এটা হচ্ছে 11, এটা হচ্ছে 12। এখন যখন আমরা গ্রুপ এ বা বি এ ভাগ করতে যাব, তখন কিছু এক্সেপশন আছে। ঠিক আছে, কিছু এক্সেপশন আছে, দুইটা কথা আলাদা করে মনে রাখতে হবে। সেটা হলো ডি ব্লক যখন শুরু হবে অথবা বি গ্রুপ যখন শুরু হবে, সেটা শুরু হবে হচ্ছে 3 দিয়ে। কি দিয়ে শুরু হবে বলেছি? 3 দিয়ে। তাহলে শুরুটাই হচ্ছে 3b, শুরুটা হচ্ছে 3b, এরপরে আস্তে আস্তে বাড়তে থাকবে 4b 5b 6b 7b। এরপরে বলেছি দুইটা কথা মনে রাখতে, একটা কথা বলেছি 3b দিয়ে শুরু হবে, আরেকটা কথা হচ্ছে যে 8 9 আর 10, এই 8 9 আর 10 তিনটা মিলে হবে 8b, 8 9 আর 10 তিনটা মিলে হচ্ছে 8b। ঠিক আছে, এটাকে 8b 9b 10b বলা যাবে না, এই তিনটা মিলে হচ্ছে 8b। এখন দেখো 10 গেল 11 গেল 12 গেল, তাই না? এখন এই 11 তাহলে আমার 11b 12b, তাই না? 11b 12b হওয়ার কথা ছিল। সিগন্যাল নাই, আচ্ছা একজন বলেছে আপু নিউ এডিশনে মনে হয় 0.0004 দেয়া, পরীক্ষায় আসলে কোনটা দিব? ও আচ্ছা, ওই কোয়েশ্চেনটা যাচ্ছি আমি ওটাতে। হ্যাঁ যাচ্ছি, এটা শেষ করে যাই। আচ্ছা তাহলে বি তো গেল, তাই না? এখন আসো এতে, এর কাহিনী খুবই ইজি। এখানে কোনো কিছু মনে রাখার কিছু নাই। শুরু করবা 1 দিয়ে, 1a 2a সুন্দর করে চলে যাবা, 3a 4a 5a 6a 7a 8 শেষ। ঠিক আছে, এখানে আর কোনো কথা নেই, আচ্ছা তাহলে 1a আর 1b ক্লিয়ার, তাই না? তাহলে এখন আসো
এখানে বের করে ফেলতে পারবো না আমরা? দেখো এটা কত, এটা হচ্ছে 11 ছিল, তাহলে 11 আর 12 কি ব্যতিক্রমের মধ্যে পড়ে, 11 আর 12 কি ব্যতিক্রমের মধ্যে পড়ে, তাহলে 11 মানে কি ছিল 1b আর 12 মানে কি ছিল 2b, তাহলে এখানে অ্যান্সার কি 1b, তাই না? ইজি। আচ্ছা এই কোয়েশ্চেনটার কথা বলছিলাম না, ও আচ্ছা এইটার কথা বলছিলাম যে এটা হচ্ছে 0.004, ও আচ্ছা 4টা জিরো দেওয়া, তাই না? নিউ এডিশনের বইয়ে 4টা দেওয়া থাকলে বাবা অনুশীলনীর অ্যান্সার একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? অনুশীলনীর অ্যান্সার একটু খেয়াল করতে হবে, কিন্তু এখানে সুবিধা আছে, এটা আবার আমাদের অনুশীলনীতে নাই, ঠিক আছে? অনুশীলনীতে নাই, তাই যদি নতুন এডিশনে আমাদের হাজারি স্যার বলে সেটা হচ্ছে 404, তাহলে আমরা সুন্দর করে 404 মেনে নিব, ঠিক আছে? হাজারি স্যার যদি বলে এটা 404, আমরা 404 মেনে নিব, কিন্তু রেফারেন্স হাজারি স্যারের হতে হবে, রেফারেন্স অবশ্যই হাজারি স্যারের হতে হবে, ঠিক আছে? অন্য কোনো রেফারেন্স আমি মানবো না, অন্য কোনো রেফারেন্স কিন্তু মানবো না। যদি 0.0004 হাজারি স্যারের বইয়ের নতুন এডিশনে থাকে আমি চেক করে দেখবো, ঠিক আছে? চেক করে গ্রুপে বলবো, যদি থাকে তাহলে হচ্ছে অ্যান্সার সেটাই। আচ্ছা এরপরে আসো হলো কত নাম্বার পর্যন্ত করলাম আমরা? কেবল 3 নাম্বার পর্যন্ত হয়েছে। আচ্ছা একটু তাড়াতাড়ি আগে, হ্যাঁ 4 নম্বরে আসো। কি বলেছে যে বিদ্যুৎ চুম্বকীয় বিকিরণের সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য পরিসর নিচের কোনটিতে? আচ্ছা এটার জন্য তো আবার একটা এক্সপ্লেনেশন লাগে, সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আমি একটা জিনিস বলে দিব, একটা ছবি তোমাদেরকে দেখাই দিব, এইটার পরে এই রিলেটেড আর কোনো কোয়েশ্চেন নিয়ে কোনো কনফিউশন তোমাদের মধ্যে থাকবে না, ঠিক আছে? এটলিস্ট আজকে যারা লাইভ দেখতেছো তাদের মধ্যে এটা নিয়ে আর কখনো কোনো কনফিউশন ক্রিয়েট হওয়ার কোনো চান্স নাই। সেটা হচ্ছে দেখো এই যে এই কয়েকটা রে নিয়েই তো আমাদের বলা, তাই না? একটা হচ্ছে মাঝখানটা, এটা হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ধরি, সেটা হচ্ছে দৃশ্যমান বেনি আসহ কলা, দৃশ্যমান রশ্মি বেনি আসহ কলা, দৃশ্যমান, ঠিক আছে? দৃশ্যমান এটা তো রেঞ্জ আমরা জানি, তাই না? 380 to 780 ন্যানোমিটার, এটা কি? এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, তাহলে 380 to 780 ন্যানোমিটার, এটা তো আমরা জানি। এখন আসো উপরের গুলো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আদর্শ, এটাকে আমরা মাঝামাঝি ধরতেছি, এটা আমাদের মাঝামাঝি স্কেল। তাহলে দৃশ্যমানের উপরে যতগুলো আছে সবগুলোর তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান থেকে কমতে থাকবে। দৃশ্যমানের নিচে যেই কয়টা লিখেছি সবগুলোর তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান থেকে বাড়তে থাকবে, ঠিক আছে? তার মানে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে উপর থেকে নিচের দিকে, তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে উপর থেকে নিচের দিকে। তাহলে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য কার? সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে গামা রের। সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কার? সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে রেডিও ওয়েভের। এখন যদি তুলনা করতে বলা হয় এক্স-রে আর অতিবেগুনির মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি? এক্স-রে আর অতিবেগুনির মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি? যে নিচে তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাই না? কে নিচে? অতিবেগুনি নিচে, অতিবেগুনি তরঙ্গ দৈর্ঘ্য বেশি। এখন যদি আমি বলো মাইক্রোওয়েভ আর রেডিও ওয়েভ দুইটার মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি? মাইক্রোওয়েভ আর রেডিও ওয়েভের মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি? যে নিচে তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। কে নিচে আছে? রেডিও ওয়েভ নিচে আছে, তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। এই তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে আজ পর্যন্ত এরপরে কোনো কনফিউশন ক্রিয়েট হবে বলো? কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি এটা নিয়ে কোনো কনফিউশন ক্রিয়েট হবে না আশা করি, ঠিক আছে? তাহলে তোমরা হচ্ছে এই যে আমি পড়াতে এই কয়েকটা লাইন লিখে ফেলো, এই কয়েকটা লাইন খাতার মধ্যে লিখে ফেলো, যে খাতা নিয়ে বসতে বলেছি সেখানে লিখে ফেলো, লিখে সুন্দর করে এই তীর চিহ্নটা দিয়ে ফেলবা যে তরঙ্গ দৈর্ঘ্য উপর থেকে নিচের দিকে বাড়বে। আচ্ছা এখন আসো তরঙ্গ দৈর্ঘ্য ছাড়াও এখানে আর দুইটা কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে কার কম্পাঙ্ক বেশি এবং কার তরঙ্গ সংখ্যা বেশি। কার কম্পাঙ্ক বেশি এবং কার তরঙ্গ সংখ্যা বেশি। এখন দেখো এই যে একটা জিনিস মুখস্থ করালাম না এত বকবক করে, তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি আর তরঙ্গ দৈর্ঘ্য কার কম, এটা দিয়ে বাকি সবকিছু অ্যান্সার করা যায়। কেন? কারণ বাবা তরঙ্গ দৈর্ঘ্য আর ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক আর তরঙ্গ সংখ্যার অথবা শক্তির তোমার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার তরঙ্গ সংখ্যা কম, তার কম্পাঙ্ক কম, তার শক্তি কম, ঠিক আছে? আমরা আরো কোয়েশ্চেন সলভ করতে গিয়ে দেখবো যে এরকম অনেক কোয়েশ্চেন আছে যেটা জাস্ট এই সিম্পল একটা পেজ থেকেই সলভ করে ফেলা যায়, অনেক এমসিকিউ সলভ করে ফেলা যায়। তাহলে আমরা মনে রাখবো শুধুমাত্র তরঙ্গ দৈর্ঘ্যের সিরিয়ালটা, আমরা কি মনে রাখবো? শুধুমাত্র তরঙ্গ দৈর্ঘ্যের সিরিয়ালটা উপর থেকে নিচের দিকে বাড়বে, আর বাকি সবকিছু এটা উল্টো। যেমন ধরো রেডিও ওয়েভের কি বলেছি? তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তাহলে রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি কি? সবচেয়ে কম। ওর শক্তি কি? সবচেয়ে কম। ওর তরঙ্গ সংখ্যা কি? সবচেয়ে কম। গামারের ক্ষেত্রে কি বলেছি? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে কম, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তাহলে গামারের ক্ষেত্রে কম্পাঙ্ক সবচেয়ে বেশি, গামারের ক্ষেত্রে তরঙ্গ সংখ্যা সবচেয়ে বেশি, গামারের ক্ষেত্রে শক্তি সবচেয়ে বেশি, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে?
ক্লিয়ার হয়েছে এই কটা জিনিস যা বলেছি সেটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে বুঝা গেছে তাই না? এখন আসো আমরা যখন সলভ করব দেখবা কত ইজি লাগে, যখন সলভ করব দেখবা কত ইজি লাগে সবকিছু। আচ্ছা দেখো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হলো 4-এ। বিকিরণের সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য পরিসর নিচের কোনটা? সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য মানে কি বলতো? সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য মানে নিচের গুলা, সবচেয়ে নিচে কে ছিল? রেডিও ওয়েভ। রেডিও ওয়েভ আমরা কিসে ইউজ করি? টেলিভিশন তরঙ্গে ইউজ করি। তাহলে রেডিও ওয়েভের আরেকটা নামই হচ্ছে টেলিভিশন তরঙ্গ, ঠিক আছে? রেডিও ওয়েভের আরেকটা নামই হচ্ছে টেলিভিশন তরঙ্গ। তাহলে এটা অ্যান্সার কি? ঘ। আচ্ছা এরপরে আসো, নিচের 4টি কোয়ান্টাম সংখ্যার মানের কোন সেটটি ডি ইলেকট্রনের জন্য সঠিক? ডি ইলেকট্রনের জন্য কোনটা সঠিক? ঠিক আছে, আচ্ছা এটার জন্য খুবই ছোট একটা জিনিস আছে। আচ্ছা আমি এখানে লিখে দিয়েছি, যদিও খুবই ছোট একটা জিনিস আছে, আমি মনে হয় এনেছি তোমাদের জন্য, থামো একটু দেখি। হ্যাঁ এনেছি কি? আচ্ছা আচ্ছা এই যে এইটা হাজারি স্যারের এই ছকটা, হাজারি স্যারের এই ছকটা একদম ঠোঁটস্থ মুখস্থ থাকতে হবে আমাদের, ঠোঁটস্থ মুখস্থ থাকতে হবে হাজারি স্যারের এই ছকটা। সেটা হচ্ছে কি আমি একটু বলে দিই তোমাদেরকে, ঠিক আছে? যদিও এটা মুখস্থ জিনিস, তারপর আমি একটু বলে দিই, একটু শোনো। রেডিও ওয়েভ অঞ্চলে আমরা কি করি? রেডিও ওয়েভ অঞ্চলে তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে তো বললাম। রেডিও ওয়েভ অঞ্চলে ব্যবহার কি? ব্যবহার হচ্ছে রেডিও টিভির সিগন্যাল আর হচ্ছে এমআরআই যন্ত্র। রেডিও টিভির সিগন্যাল আর এমআরআই যন্ত্রে আমরা রেডিও ওয়েভ অঞ্চল ব্যবহার করি। এখন আসো তোমরা অনেকেই না এই দুইটা নিয়ে মাথা ঘামাঘামি করো যে আপু এই দুটো মনে থাকে না, এই দুটো মনে থাকে না, এই দুটো মনে রাখতে হবে না রে বাপ, এই দুটো তো মনে রাখতে হবে না, এই দুটো আমরা পড়বোই না, এই দুটো কলাম আমরা পড়বোই না। আমরা পড়বো হচ্ছে তড়িৎচুম্বকীয় বিকিরণ অঞ্চলের নাম আর তার ব্যবহার, ঠিক আছে? নাম আর তার ব্যবহার। তাহলে রেডিও ওয়েভ অঞ্চলের নামের মধ্যেই আছে রেডিও ওয়েভ, তাহলে তার ইউজে তো রেডিও টিভি থাকবে। এটাকে মুখস্থ করার দরকার আছে? কোনো দরকার আছে? কোনো দরকার নাই এটা মুখস্থ করার, এটা কমন সেন্স, ঠিক আছে? এখন আসলে রেডিও ওয়েভ অঞ্চল এমআরআই যন্ত্রে ব্যবহার করা হয়, এইটা মুখস্থ করার ব্যাপার, ঠিক আছে? এটা মুখস্থ করার ব্যাপার, তাই আমরা এটা বারবার করে পড়বো। এমআরআই যন্ত্রে ব্যবহার করা হচ্ছে কি? রেডিও ওয়েভ অঞ্চল। আচ্ছা মাইক্রোওয়েভ অঞ্চল, মাইক্রোওয়েভের নামের মধ্যেই আছে মাইক্রো, তাই তাকে যে মাইক্রো ওভেনে ব্যবহার করা হবে এটা কমন সেন্স, এটা হচ্ছে আমাদের কমন সেন্স, ঠিক আছে? আমরা মনে রাখবো কি? মনে রাখবো হচ্ছে দেখো ওয়াইফাই আর মোবাইল ফোনে আমরা মাইক্রোওয়েভ ব্যবহার করছি, ঠিক আছে? অবলোহিত বা হচ্ছে আইআর, অবলোহিত বা আইআর কি কাজে ব্যবহার করা হয়? এই যে দেখো না রিমোট কন্ট্রোল, রিমোট চাপলে একটা লাল লাল আলো জ্বলে, তাই না? ওই লাল লাল আলোটাই কিন্তু ইনফ্রারেড রে বা অবলোহিত রশ্মি, ঠিক আছে? তাহলে রিমোট কন্ট্রোল অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যোগাযোগ এবং ফিজিওথেরাপি খুবই ইম্পর্টেন্ট, ফিজিওথেরাপিতে আমরা কি ব্যবহার করি? ফিজিওথেরাপিতে আমরা অবলোহিত অঞ্চলের রশ্মি ব্যবহার করি, ঠিক আছে? আচ্ছা দৃশ্যমান অঞ্চল, এটা খুবই ইজি। দৃশ্যমান অঞ্চলে আমরা কি কাজে ব্যবহার করি? এই যে সালোক সংশ্লেষণ, আর এটা হচ্ছে বিশ্লেষণী রসায়নে পদার্থের পরিমাণ নির্ণয়। পদার্থের পরিমাণ নির্ণয় যখনই আমরা কোনো কিছু বিশ্লেষণ করতে যাব, তাই না? আমরা কি তখন জিনিসটা তো চোখে দেখতে হবে না? তাহলে তুমি বুঝবা যে সেখানে কতটুকু আছে, তার মানে এখানে অবশ্যই দৃশ্যমান রশ্মি ব্যবহার করা হবে, তাই না? এটা কমন সেন্স। সালোক সংশ্লেষণটা একটু মনে রাখো। আচ্ছা অতিবেগুনি আলট্রাভায়োলেট রে এই একটা ব্যবহার যে কত হাজার বার মেডিকেল ভর্তি পরীক্ষা বলো, ঢাকা ভার্সিটি বলো, সবখানে এসেছে। সেটা হচ্ছে জাল টাকা এবং জাল পাসপোর্ট শনাক্তকরণে অতিবেগুনি রশ্মি ব্যবহার করা হয়। খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট। কপাল ভালো থাকলে এটা চলে আসবে মেডিকেল অ্যাডমিশন টেস্টে, কপাল ভালো থাকলে এবার চলে আসবে। এরপর আসি এক্সরে কি কাজে ব্যবহার করা হয়? এক্সরে ব্যবহার করা হয় হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে দেহের অভ্যন্তরের প্রতিচ্ছবি তুলতে বা ছবি তুলতে, দেহের ভিতরের ছবি তুলতে এক্সরে ব্যবহার করা হয়। সোজা কথা, দেহের ভিতরের ছবি তুলতে এক্সরে ব্যবহার করা হয়। আচ্ছা গামারে নিয়ে ইম্পর্টেন্ট কিছু কথা আছে, বিশেষ করে এই যেটা ক্যান্সারের চিকিৎসা আমরা গামারে দিয়ে করি, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট, ক্যান্সারের চিকিৎসা আমরা গামারে ইউজ করি। ফিজিওথেরাপিতে আমরা ইনফ্রারেড রে ইউজ করি। আচ্ছা আরেকটা হচ্ছে খাদ্যশস্যে অণুবীজ ধ্বংস করতে ব্যবহার করা হয়। আচ্ছা তাহলে এই ছক থেকে কি পড়তে হবে কি বাদ দিতে হবে? ক্লিয়ার? এই ছক থেকে কি পড়তে হবে কি বাদ দিতে হবে? ক্লিয়ার সবার? আচ্ছা এখন আসো এই যে এখানে একটু
একসাথে সবকিছু লেখা আছে, ঠিক আছে? যা ওখানে পড়িয়েছে তাই এখানে লেখা আছে। একটু বলে দিই, এমআরআই স্পেসিফিক্যালি মুখস্থ করতে হবে। এমআরআই কি ইউজ করা হচ্ছে? রেডিও ওয়েভ। ওয়াইফাই এর ফোন কি ইউজ করা হচ্ছে? মাইক্রোওয়েভ। ইনফ্রারেডে কেন ইউজ করতেছি আমরা? ইনফ্রারেডে কেন ইউজ করতেছি? অপটিক্যাল ফাইবার ফিজিওথেরাপি আর হচ্ছে রিমোট কন্ট্রোলে। আমরা ভিজিবল রে কেন ইউজ করতেছি? অ্যানালাইটিক কেমিস্ট্রিতে আর ফটোসিনথেসিসে। জাল নোট আর পাসপোর্ট কেন কি ইউজ করতেছি এখানে? ইউভি রে। এক্স-রে ইউজ করে কি করতেছি? সিটি স্ক্যান দিয়ে কি করি? দেহের ভিতরে ছবি তুলি। দেহের ভিতরে ছবি তোলার একটা পদ্ধতি হচ্ছে সিটি স্ক্যান। তাহলে দেহের ভিতরে ছবি তোলার যে কোনো কিছুতে কি ইউজ করি? এক্স-রে, ঠিক আছে? সোজা কথা। ক্যান্সারের অণুজীব ধ্বংস কি ইউজ করি? গামারে, ঠিক আছে? গামারে। আচ্ছা, এখন আসো এই যে এটা নেক্সট এমসিকিউ এর এক্সপ্লেনেশনটা হচ্ছে এটা। সেটা হচ্ছে যে আমরা যখনই এই NLMS রিলেটেড এমসিকিউ সলভ করতে যাব তখনই একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা বেসিক প্রিন্সিপাল মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে n এর মান সব সময় l এর মানের থেকে বেশি হবে। কি বলেছি? n এর মান সব সময় l এর মানের থেকে বেশি হবে এবং m এর মান চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান l এর মানের থেকে ছোট হতে হবে অথবা l এর মানের সমান হতে পারে, ঠিক আছে? যেমন ধরো l এর মান যদি 2 হয়, m এর মান 2 হতে পারে কিন্তু m এর মান কখনোই 3 হবে না, m এর মান কখনোই 4 হবে না, m এর মান কখনোই 5 হবে না, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, তারপরে যদি n এর মান 3 হয়, l এর মান 2 হতে পারে, l এর মান 1 হতে পারে, l এর মান 0 হতে পারে কিন্তু l এর মান কখনোই 3 হতে পারবে না, l এর মান কখনোই 4 হতে পারবে না। ক্লিয়ার? এখন মনে হয় যে আপু এটা কি যে পড়াচ্ছে আল্লাহ জানে, যে বা কোয়েশ্চেন সলভ করার সময় এটা কত বেশি কাজে লাগে। আচ্ছা, ঠিক আছে। আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে এই যে l এর মান আর m এর মান, ঠিক আছে? l এর মান আর m এর মানের মধ্যে আরেকটা কথা আছে। যেমন ধরো আমরা জানি যে, তাই না, l এর মান যদি 2 হয় তাহলে m এর মান কি হবে? m এর মান হবে হচ্ছে -2 টু +2, তাই না? m এর মান কি হবে? -2 টু +2। তাহলে এই যে একটা রেঞ্জ, m এর মানের এই রেঞ্জটা অবশ্যই মেনটেন করতে হবে, ঠিক আছে? যেমন ধরো l এর মান যদি 2 হয়, আমি বলেছি যে l এর মান সবসময় m এর মানের থেকে বেশি হবে অথবা সমান হবে। এখন তুমি আমাকে বলো, আমি যদি বলি m এর মান -3, তাহলে সূত্র মিলে কি মিলে না? মিলে। l এর মানের থেকে m এর মান ছোট হইতে হবে, তাহলে 2 থেকে কি -3 ছোট না? তাহলে এটা অ্যান্সার কি? এই সূত্র অনুযায়ী হওয়ার কথা ছিল না? কথা তো ছিল, কিন্তু হবে না। কেন? কারণ এখানে আরেকটা কথা লেখা আছে, অবশ্যই রেঞ্জ মেনটেন করতে হবে, অবশ্যই সেটা -2 থেকে +2 এর মধ্যে হইতে হবে, ঠিক আছে? এটা কি -2 থেকে +2 এর মধ্যে পড়ে? রেঞ্জের মধ্যে পড়লো না মানে না, ঠিক আছে? তাহলে দুইটা জিনিস মাথায় রাখবো আমরা, কি? n এর মান অবশ্যই l এর মানের থেকে বড়, m এর মান অবশ্যই l এর মানের থেকে ছোট অথবা সমান এবং রেঞ্জ মেনটেন করতে হবে, ঠিক আছে? এখন আসো আমরা সলভ করি। সলভ করতে দেখো কত সোজা লাগে, কত বেশি সোজা লাগবে। কই গেল? আচ্ছা, এই যে 5 আর হচ্ছে 6 পড়বো আমরা, তাই না? এখানে বলেছে নিচের কোন সেটটি ডি ইলেকট্রনের জন্য সঠিক। আচ্ছা দেখো, শুরু থেকে সলভ করি আমরা। হ্যাঁ, কি বলেছি আমি? n এর মান l এর মানের থেকে বড় এবং l এর মান হচ্ছে m এর মানের থেকে বড় হইতে হবে। আচ্ছা, তাহলে হচ্ছে 4, ঠিক আছে? 4 এর থেকে 3 হচ্ছে 4 এর থেকে বড়, ঠিক আছে? তারপরে আসে হচ্ছে তোমার 2, ঠিক আছে? এটা হচ্ছে +হাফ, এটাও ঠিক আছে, কিন্তু এখানে কথা আছে বাবা, কথা আছে। সেটা হচ্ছে এখানে উল্লেখ করে বলে দিয়েছে যে ডি ইলেকট্রনের জন্য কোনটা সঠিক। তাহলে আসো, ডি ইলেকট্রনের জন্য কোনটা সঠিক? ডি এর জন্য কি এল এর মান কত? স্পেসিফিক করা না। ডি এর জন্য এল এর মান কি স্পেসিফিক করা না? সেটা কত? 2 না? এল এর মান কি ডি এর জন্য স্পেসিফিক না? 2, তাই না? তাহলে যদিও আমাদের কোয়েশ্চেন আসলে আমরা যেটা পড়লাম সেটা 6 নম্বরের জন্য ঠিক আছে, 5 নম্বরের জন্য না। আচ্ছা, তাহলে ডি ইলেকট্রনের জন্য আমি জানি আমার এল এর মান হচ্ছে 2, তাহলে এল এর মান যদি 2 হয় তাহলে এখানে এল এর মান 2 আছে, এখানেও এল এর মান 2 আছে, এখানে হচ্ছে এল এর মান বেশি, তাহলে ক নাম্বার বাদ, আমার গ নাম্বার বাদ, ঠিক আছে? কিন্তু আসো, খ আর ঘ এর মধ্যে তুমি কিভাবে পার্থক্য করবা, তাই না? ঘ আর খ এর মধ্যে কিভাবে পার্থক্য করবা? দেখো, এখানে এস এর মান কত? 0, এস এর মান 0। স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কখনো 0 হয়? হ্যাঁ বলো, স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কি কখনো 0 হয়? তাহলে খ নাম্বার কি ভুল? অ্যান্সার আমরা একটাই বাকি থাকে, সেটা হচ্ছে ঘ,
ঠিক আছে, সেটা হচ্ছে ঘ। এই এমসিকিউ গুলা দেখতে মনে হয় যে কেমন জানি কেমনে সলভ করব, এত কিছু এগুলো থেকে কিভাবে মনে রাখা সম্ভব, কিন্তু এই যে সিস্টেমেটিক্যালি যদি আগাও তাহলে এগুলো ইজি না? বলো ইজি না? এগুলো থেকে প্রত্যেকবার মেডিকেলে কোয়েশ্চেন আসে, প্রত্যেকবার ঢাকা ভার্সিটিতে কোয়েশ্চেন আসে, প্রত্যেকবার বুয়েটে কোয়েশ্চেন আসে। ঠিক আছে, তাহলে এই ইজি জিনিসগুলো তো মিস করা যাবে না, তাই না? আচ্ছা, এখন আসে 6 নাম্বার। আমরা এত কষ্ট করে মুখস্থ করছি বা এত কষ্ট করে বুঝলাম, এখন সেটা অ্যাপ্লাই করি। নিচের 4টা কোয়ান্টাম সংখ্যার মানের জন্য কোন সেটটা অবাস্তব? এখন আসে আমরা আমাদের সূত্র মিলাই। এখানে কি n এর মান হচ্ছে 3, তাহলে হচ্ছে n এর মান 3, ঠিক আছে। n এর মান, l এর মান হচ্ছে 2, ঠিক আছে। n এর মানের থেকে l এর মান বেশি। এখন আসো -2, তাই না? -2। এখন আসো তাহলে এটা যেহেতু 3, এটা যেহেতু 2, তাহলে রেঞ্জ কি আমার? রেঞ্জ হচ্ছে +2 থেকে -2, তাহলে -2 রেঞ্জের মধ্যে আছে, তাহলে এটা ঠিক। তাহলে ক নাম্বারটা ঠিক আছে। এখন আসো খতে হচ্ছে n এর মান হলো 4, তাহলে 0 যে অবশ্যই হচ্ছে 4 এর থেকে হচ্ছে ছোট, তাহলে ঠিক আছে। এই যে এই 0 আমার রেঞ্জ কি? আমার রেঞ্জ হচ্ছে তোমার 0 যেহেতু, তাহলে রেঞ্জ কোনো রেঞ্জ নেই, 0, তাহলে এখানে 0, ঠিক আছে। এবং স্পিন কোয়ান্টাম সংখ্যার মান +/-, ঠিক আছে। এখন আসো গ নাম্বারে, n এর মান হচ্ছে 3, তারপরে n এর মানের পরে কি হচ্ছে তোমার l এর মান দিয়েছে তারা 2, ঠিক আছে। 2 এর থেকে 3 বড়, এই পর্যন্ত ঠিক আছে। তারপরে আসো হচ্ছে -3 2 এর থেকে ছোট, কিন্তু এটা রেঞ্জের মধ্যে পড়লো, এখানে রেঞ্জ কত আমার? রেঞ্জ হচ্ছে +2 থেকে -2, +2 থেকে -2 রেঞ্জ, -3 কি আমার রেঞ্জের মধ্যে পড়ছে? রেঞ্জের মধ্যে পড়ে নাই, তাহলে এটা সম্ভব না। তাহলে অ্যান্সার হচ্ছে আমার গ, ঠিক আছে। ঘ নাম্বারটা মিলাই দেখে আসো। n এর মান কত? 5, ঠিক আছে। তারপরে l এর মান দিয়েছে তারা 3, ঠিক আছে। 3 হচ্ছে তোমার 5 থেকে ছোট ডেফিনেটলি। তারপরে দিয়েছে 0, এই পর্যন্ত ঠিক আছে। 0 হচ্ছে অবশ্যই 3 থেকে ছোট, এবং 0 আমার রেঞ্জের মধ্যে পড়তেছে। এবং স্পিন কোয়ান্টাম সংখ্যার মান দিয়েছে -1, ঠিক আছে। স্পিন কোয়ান্টাম সংখ্যার মান তো দুইটাই +/-, তাহলে ঘ নম্বরও সঠিক। একমাত্র সম্ভব না হচ্ছে গ। বুঝে গিয়েছে? ক্লিয়ার? আচ্ছা আপু, একটা প্রশ্ন ছিল, এইচএসসি পরীক্ষায় কি অনুশীলনী থেকে প্রশ্ন কমন পড়ে? হ্যাঁ, অবশ্যই। একটু পরেই আমরা দেখবা যে বিভিন্ন রকম বোর্ডে, এই যে দেখো এখানে তো আছে বিভিন্ন রকম বোর্ডে কোয়েশ্চেন আসে। দেখো এই কোয়েশ্চেনটা কুমিল্লা বোর্ডে আসে 2016 সালে, যশোর বোর্ডে আসছে 2016 সালে, ঠিক আছে। কুমিল্লা বোর্ডেও আসছে, যশোর বোর্ডেও আসছে। ও অবশ্যই এই সময় মনে হয় সবগুলোর কোয়েশ্চেন একই রকম হতো, তাই না? 16 সালে মনে হয় সব বোর্ডের কোয়েশ্চেন একই রকম হতো। আচ্ছা যাই হোক, ওকে ওর দিকে না হয় নাই তাকাও, এগুলোর দিকে থাকো। বরিশাল বোর্ডের কোয়েশ্চেন, এটা হচ্ছে কুমিল্লা বোর্ডের কোয়েশ্চেন, ঠিক আছে। কত আর নতুন কোয়েশ্চেন আসবে আমাকে বলো, কত আর নতুন কোয়েশ্চেন আসে? এইচএসসির যে কোনো কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেখবা, এখানে একদম নতুন কনসেপ্টের এমসিকিউ নাই বললেই চলে। এইচএসসিতে নতুন কনসেপ্টের এমসিকিউ নাই বললেই চলে। এগুলাই আসবে, অপশন চেঞ্জ করে আসবে, এগুলাই আসবে, একটু ঘুরায় আসবে, এগুলাই আসবে যেগুলো এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি, সরাসরি এখান থেকে না আসলে ওখান থেকে আসবে, কিন্তু অবশ্যই এগুলার ভেতর থেকে ঘুরে ফিরে কোয়েশ্চেন আসবে, ঠিক আছে। তাই তোমরা এটা তোমাদের এইচএসসির জন্য কাজে লাগবে, এটা তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য তো ফরজ, ঠিক আছে। মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য ফরজ। আচ্ছা, এরপরে আসো আইসোটোপে নিউট্রন সংখ্যা কত? 7 নিউট্রন আইসোটোপে। আচ্ছা, এটা ইজি, খুবই ইজি, বাচ্চারাও পারে, তাই না? এটা বাচ্চারাও পারে। সেটা হচ্ছে কি, নিউট্রন সংখ্যা কি আমি একটু আগে বলেছি, নিউট্রন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তাহলে হচ্ছে 15 - 7 কত? 8, তাই না? 15 - 7 হচ্ছে 8, তাহলে অ্যান্সার হচ্ছে খ। আচ্ছা, মস্তিষ্কের টিউমার শনাক্তকরণে সর্বাধিক কোনটা ব্যবহৃত হয়? মস্তিষ্কের টিউমার একদম মুখস্থ। মস্তিষ্কের টিউমার হলো এমআরআই, মুখস্থ। মস্তিষ্কের টিউমার হচ্ছে এমআরআই। মস্তিষ্কের টিউমারে কি ব্যবহার করতেছি আমরা? এমআরআই, ঠিক আছে। আচ্ছা, এখন সেখানে আমি দুইটা কথা লিখেছি, সেটা হচ্ছে যে সিটি স্ক্যান, এক্সরে আর এমআরআই তিনটা কাছাকাছি জিনিস, ঠিক আছে। তিনটা কাছাকাছি জিনিস এবং তিনটা সম্পর্কে একটু বেসিক ধারণা থাকতে হবে আমাদের। যেমন এক্সরে তো তোমরা সবাই করছো, আই গেস কম বেশি আমরা সবাই জীবনে কেউ না কেউ হয় নিজে এক্সরে করছি, না হয় আত্মীয়স্বজন কারো এক্সরে করাইছি বা এক্সরে দেখছি, তাই না? আচ্ছা, তাহলে এই যে এক্সরে, সিটি স্ক্যান আর এমআরআই, এক্সরে আর সিটি স্ক্যান দুইটা আসলে একটার ভাই, একটা ছোট ভাই একটা বড় ভাই। এক্সরেটা ছোট ভাই, সিটি স্ক্যানটা বড় ভাই। কারণ এক্সরে দিয়েই আলটিমেটলি সিটি স্ক্যানও করা হয়। শুধু সিটি স্ক্যানে এক্সরের যে পরিমাণ ইউজ করা হয় সেই পরিমাণটা বেশি। কথা বোঝা গেছে? এক্সরেতে যা ইউজ করতেছে সেটাই সিটি স্ক্যানে ইউজ করতেছে, শুধু পরিমাণটা বেশি। সিটি স্ক্যান বড় ভাই, এক্সরে হচ্ছে ছোট ভাই, ঠিক আছে। তাহলে দুইটাতেই কি ইউজ করা হচ্ছে? এক্সরে অথবা রঞ্জন রশ্মি, দুইটাতেই কি ইউজ করা হচ্ছে? রঞ্জন রশ্মি। এবং সিটি স্ক্যান আমরা মূলত হাড় দেখতে ব্যবহার করি, ঠিক আছে। সিটি স্ক্যান মূলত কি দেখতে ব্যবহার করি? হাড় দেখতে ব্যবহার করি।
এমআরআই, এমআরআই কি দেখতে ব্যবহার করা হয়? এমআরআই যে কোনো নরম জিনিস দেখতে ব্যবহার করা হয়, যেমন কি ধরো মাংসপেশি, যেমন কি লিগামেন্ট, যেমন কি টিউমার, এইসব কাজে আমরা এমআরআই ব্যবহার করি। ঠিক আছে, ক্লিয়ার? কোন কাজে আমরা সিটি স্ক্যান ব্যবহার করি, কোন কাজে আমরা এমআরআই ব্যবহার করি? আচ্ছা, আর এমআরআই এর প্রিন্সিপাল কি? এমআরআই এ কিছু এনএমআর পরমাণু ইউজ করা হয়। কি ইউজ করা হয়? এনএমআর পরমাণু। এটা নিয়ে আমরা একটু পরে আবার পড়বো, ঠিক আছে, একটু পরে আবার পড়বো। আচ্ছা, পরে কোয়েশ্চেন আসো 9 নাম্বার। জাল নোট শনাক্তকরণে তুমি কোন পদ্ধতির সাহায্য নিবে? একটু আগেই পড়ে গেছি, কেবলই পড়ে দিলাম। জাল নোট শনাক্তকরণে কি? ইউভি রে। জাল নোট শনাক্তকরণে ইউভি রে, এবং ইউভি রের রেঞ্জের মধ্যেও একটা স্পেসিফিক রেঞ্জ আছে যেটা আমরা জাল নোট শনাক্তকরণে ইউজ করি। সেটা কি? 230 থেকে 375। 230 থেকে 375 মুখস্থ করে ফেলতে হবে, এটা মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, এই রেঞ্জ মুখস্থ করে ফেলতে হবে। 230 থেকে 378। কি বলেছি? 230 থেকে 375, সরি 375। আচ্ছা, তাহলে এটা আমরা ইউজ করতেছি জাল নোট শনাক্তকরণে। ওকে, আচ্ছা, এরপরে আসো, এরপরে কোশ্চেনটা ইজি। সেটা হচ্ছে বোর পরমাণুতে একটি ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে একটি পূর্ণ আবর্তন করতে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে? এটা সোজা কথা, সোজা কথা, 3টা ওয়ার্ড মনে রাখবা। শক্তি স্তর ইজ ইকুয়াল টু তরঙ্গ সংখ্যা। কি বলেছি? শক্তি স্তর ইজ ইকুয়াল টু তরঙ্গ সংখ্যা। তাহলে চতুর্থ শক্তি স্তরে কয়টা তরঙ্গ হবে? চতুর্থ শক্তি স্তরে কয়টা তরঙ্গ হবে? 4টা। যাই শক্তি স্তর তাই তরঙ্গ সংখ্যা। ঠিক আছে, 4টা। ওকে। সোডিয়ামের শিখা পরীক্ষায় কত তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালী সৃষ্টি হয়? এটা মুখস্থ। ঠিক আছে, এটা মুখস্থ করে ফেলতে হবে, এটা মুখস্থ করে ফেলতে হবে। সোডিয়ামের শিখা পরীক্ষায় কত তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালী সৃষ্টি হয়? 590। মুখস্থ, এটা কি? মুখস্থ। 590, 590 মুখস্থ করে ফেলতে হবে। সোডিয়াম 590, সোডিয়াম 590। ঠিক আছে, সোডিয়াম 590। আচ্ছা, এরপর আসো, রিডবার্গ ধ্রুবকের মান কত? রিডবার্গ ধ্রুবকের মান এটা আমরা সবাই জানি, তাহলে এখানে সলভ করার মতো কিছু নাই আসলে। 1.0967 × 10⁻7 পার মিটার, এটা আমরা সবাই জানি। খ, এখন আসো, এই যে ক নম্বরের একটা মান দিছে তারা, ক নম্বরের একটা মান দিছে 6.626 × 10⁻34 কিলোজুল সেকেন্ড। এই কিলোজুল সেকেন্ড দিয়ে আসলে কিছু হয় না, কিন্তু আমি কিলোজুল সেকেন্ডের জায়গায় যদি 6.63 × 10⁻34 জুল সেকেন্ড লিখি, বলতো এটা কিসের একক? এটা কিসের একক বলতো? কিসের একক বা কিসের মান? এটা আমাকে বলো, এটা কিসের মান? এটা কিসের মান? আচ্ছা, এটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মান। ঠিক আছে, গুড। এটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবকের মান। ঠিক আছে, এটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবকের মান, এটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবকের মান। আচ্ছা, তাহলে প্ল্যাঙ্কের ধ্রুবকের মানের এককটা একটু খেয়াল করতে হবে, জুল সেকেন্ড। ঠিক আছে, এককটা একটু খেয়াল করতে হবে, জুল সেকেন্ড। আরেকটা এককে দেয়, সেটা হচ্ছে যে আর্ক সেকেন্ড। যদি আর্ক সেকেন্ডে দেয় তখন কি থাকবে? 10⁻27, 10⁻27। ঠিক আছে, এত কঠিন পর্যায়ে আসলে মেডিকেল অ্যাডমিশন টেস্টে যাবে না। হ্যাঁ, জুল সেকেন্ড পর্যন্তই থাকবে তারা, আর হচ্ছে অথবা সর্বোচ্চ তারা তোমাকে কনফিউশন করার জন্য বা কনফিউশন ক্রিয়েট করার জন্য এই ক নম্বর অপশনটাতে এরকম করে কিলোজুল দিয়ে দিবে। ঠিক আছে, আর্ক পর্যন্ত আমি এখনো যেতে দেখি নাই, তারপরও যদি যায় আমরা তো পারি, তাই না? আমরা পারি। আচ্ছা, নিচের কোন সমীকরণটি সঠিক নয়? এটা খুবই ইজি। কোন সমীকরণটি সঠিক নয়? আচ্ছা দেখো, এটাও কিন্তু একটু আগেই পড়াইছি, তারপরে শুরু থেকে আসি। আমরা জানি তরঙ্গ সংখ্যা কি? ল্যামডার ব্যস্তানুপাতিক। তরঙ্গ সংখ্যা ল্যামডার ব্যস্তানুপাতিক। একটু আগেই একটা কথা বলেছি যে তরঙ্গ সংখ্যা, কম্পাঙ্ক এবং শক্তি, এই 3টা জিনিস তরঙ্গ দৈর্ঘ্যের উল্টা, তাই না? তরঙ্গ দৈর্ঘ্যের উল্টা, তাহলে এটা ঠিক। আচ্ছা, তারপরে আসো, এখানে হচ্ছে এটা কি? কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। কথা সত্য। শক্তি E = h নিউ, আমরা সবাই জানি, তাহলে প্ল্যাঙ্কের সমীকরণ। এখন আসে শক্তি একটু আগে কি বলেছি? শক্তি তরঙ্গ সংখ্যা কম্পাঙ্ক এবং শক্তির ব্যস্তানুপাতিক কে? তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এটা কি ব্যস্তানুপাতিক বলেছে? বলে নাই, সমানুপাতিক বলেছে। তাহলে এটা কি? ভুল, তাই না? ভুল। দেখো, একটা জিনিস তোমাদেরকে পড়ালাম, অন্য একটা জিনিস সলভ করার জন্য, অন্য একটা কনসেপ্ট সলভ করার জন্য, সেই কনসেপ্ট কিন্তু এখানে কাজে লেগে গেল। ঠিক আছে, তাই বলছিলাম যে কনসেপ্ট কিন্তু বেশি না, কনসেপ্ট হাতে গোনা 10-12টাই থাকে, এই 10-12টা থেকেই ঘুরে ফিরে কোয়েশ্চেন আসে। তাই কনসেপ্ট ক্লিয়ার করে ফেলতে হবে, দেখবা এইচএসসিও ইজি, মেডিকেল অ্যাডমিশন টেস্টও ইজি, ডিইউ ভর্তি পরীক্ষাও ইজি, বুয়েটও ইজি। আচ্ছা, এরপর আসো হচ্ছে পরের কোয়েশ্চেন। এগুলো সবই পড়ায় ফেলছি তোমাদেরকে, এটাও বলে ফেলছি, এটাও বলছি। আচ্ছা, এটা নিয়ে আসছিলাম। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে হাজারি স্যারের বইয়ের হুবহু লাইন। হ্যাঁ, এটা তোমাদেরকে জাস্ট চোখে একটু দেখার জন্য নিয়ে আসছিলাম, যাতে মনে থাকে, চোখে দেখলে মনে থাকবে। এই যে দেখো, মস্তিষ্কের টিউমার এবং
কোমল টিস্যু, যে বললাম নরম নরম যে কোনো কিছু, কোমল টিস্যু যেমন হাঁটুর জয়েন্টে থাকা 4টা লিগামেন্টের কোনোটা ছিঁড়ে গেলে সেটা, অথবা 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 মেরু মজ্জার টিউমার শনাক্তকরণে আমরা এমআরআই ব্যবহার করি। ঠিক আছে, এগুলো বললাম না অলরেডি, বলছি না যে মস্তিষ্কের টিউমার, তোমার স্নায়ুরজ্জুর টিউমার, অথবা যে কোনো নরম টিস্যু অথবা লিগামেন্ট, এগুলো সবকিছু দেখতে আমরা কি ব্যবহার করি? এমআরআই ব্যবহার করি। ঠিক আছে, এমআরআই ব্যবহার করি, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, 100%, এটা খুবই ভালো করে মাথায় গেঁথে ফেলতে হবে এমআরআই এর ব্যবহারটা। আচ্ছা, ও এটা একটা প্রমাণ, বুঝছো, এটা একটা প্রমাণ, এটা আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে লাগবে না, কিন্তু তোমরা যারা হচ্ছে ডিউএ লিখিত দিবা অথবা তোমরা যারা বইটা লিখিত দিবে তোমাদের লাগতে পারে। সেটা হচ্ছে আমি একটু আগে তোমাদেরকে বললাম না, তরঙ্গ সংখ্যা ইজ ইকুয়াল টু শক্তি স্তর, শক্তি স্তর ইজ ইকুয়াল টু তরঙ্গ সংখ্যা, সেটারই প্রমাণ। ঠিক আছে, আমরা জানি, দেখো যে কোনো তরঙ্গ সংখ্যার ইকুয়েশন কি 2πr/λ, তাই না? আমরা জানি না 2πr/λ। আচ্ছা, এখন ডি ব্রগলি কি বলেছে? ল্যামডা ইজ ইকুয়াল টু h/mv, h/mv। তাহলে এই ল্যামডাটার এই মানটা আমি এখানে এনে বসাই দিছি। ঠিক আছে, এখানে এনে বসাই দিছি, এখানে এনে বসাই দিলে আলটিমেটলি কাটাকাটি করে কি আসে দেখো, h কাটা, এদিকে 2π কাটা, শুধুমাত্র n বেঁচে থাকে, তাই না? শুধুমাত্র n বেঁচে থাকে। তাহলে অ্যান্সার কি? n। একটু আগে যেটা বললাম যে তরঙ্গ সংখ্যা ইজ ইকুয়াল টু কি? n। n মানে কি? শক্তি স্তর, n মানে শক্তি স্তর। ঠিক আছে, তাহলে এই যে প্রমাণটা, এটা আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসবে না, এটা হচ্ছে ডিউ এর জন্য, এটা হচ্ছে বইটার জন্য। আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য যে একটা কথা বললাম সেটা সত্যি কি না, ঠিক আছে, দেখানোর জন্য জাস্ট আসি। আচ্ছা, এরপর আসো, এই যে একটু আগে জিজ্ঞেস করলাম, একটু আগেই জিজ্ঞেস করছি, একটু আগেই তোমরা অ্যান্সার দিচ্ছ, প্ল্যাঙ্কের ধ্রুবকের মান। ঠিক আছে, দেখো আসছে, হ্যাঁ প্ল্যাঙ্কের ধ্রুবকের মান আসছে। ঠিক আছে, যেটা বলি সেগুলো অযথা বলি না, আসে তাই বলি। আচ্ছা, বোর ব্যাসার্ধের মান কত? এই যে একটা মুখস্থ জিনিস আমাদের, বোর ব্যাসার্ধের মান কত? 5.3 × 10⁻11। ঠিক আছে, 10⁻11। এটা অনেক সময় অ্যাংস্ট্রমেও চায়, ঠিক আছে। 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু কত মিটার? আমি এটা লিখবো না, বলো 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু কত মিটার? 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু কত মিটার? বলো, তোমরা বলো, পারো, এটা পারো, বাচ্চাকালে পড়ে আসছো। 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু কত মিটার? বলো আমাকে। আচ্ছা, আমি পরেরটাতে যাচ্ছি। নিচের কোনটি কম্পোজিট কণিকা? পড়ে ফেলছি অলরেডি আমরা। নিচের কোন জোড়া আইসোবার? আচ্ছা, এই আইসোবার, আইসোটোন, আইসোটোপ, আইসোমার, এই কয়েকটা কথার জন্য এই চারটা জিনিস মনে রাখতে হবে। ঠিক আছে, খুবই সোজা, খুবই সোজা, খুবই সোজা, একবার বলি মনে থাকবে সারা জীবন। সেটা হচ্ছে, আসো, যদি তোমার হচ্ছে ভরের কথা উল্লেখ করে বলে, ঠিক আছে, যদি তুমি দেখো যে দুইটা যে পরমাণু দিয়েছে তার ভর সংখ্যা সমান, কি সমান? ভর সংখ্যা সমান, তাহলে সেটা কি? আইসোবার। তাহলে সেটা কি? আইসোবার। কিভাবে মনে রাখবো আপু? মনে রাখবো হচ্ছে বারের শেষে র, ভরের শেষে র। ঠিক আছে, বারের শেষে র, ভরের শেষে র। কিছু জিনিস বাঙালি টেকনিকে মনে রাখতে হয়। ঠিক আছে, কিছু জিনিস বাঙালি টেকনিকে মনে রাখতে হয়, এটা হচ্ছে আমাদের বাঙালি টেকনিক। বারের শেষেও র, ভরের শেষেও র। ঠিক আছে, তাহলে ভর সংখ্যা সমান হইলে হচ্ছে সেটা আইসোবার। টোনের শেষে দন্ত ন, নিউটনের শুরু দন্ত ন দিয়ে, তাহলে যদি নিউটন সংখ্যা সমান থাকে তাহলে সেটা হচ্ছে আইসোটোন। টোপের শেষে প, প্রোটনের শুরু প দিয়ে, তাহলে যদি তোমার প্রোটন সংখ্যা সমান থাকে তাহলে সেটা আইসোটোপ। ঠিক আছে, মার শব্দের অর্থ হচ্ছে অণু, মার শব্দের অর্থ হচ্ছে অণু, তাহলে আইসোমার মানে দুইটা একই রকম অণু, শুধু গঠনটা ভিন্ন। ঠিক আছে, একই রকম অণু, আণবিক সংকেত সমান কিন্তু গাঠনিক সংকেতটা ভিন্ন। আচ্ছা, তাহলে বোঝা গিয়েছে বাঙালি, এটা হচ্ছে আমাদের বাঙালি নেমনিক। ঠিক আছে, কিন্তু দেখো এটা দিয়ে সুন্দর করে সবকিছু মিলবে। কোনটা দিয়েছে? বর, কোনটা দিয়েছে? বার, আইসোবার, তাই না? তাহলে বার কি বলেছি? ভরের শেষে র, বারের শেষে র। এখন কোনটার ভর সংখ্যা সমান? দেখো এই ক নাম্বারটার ভর সংখ্যা সমান 14, এগুলো একটা ভর সংখ্যা সমান না, এটা সমান না, এটা সমান না, তাহলে কি আনসার হচ্ছে ক। ঠিক আছে, আচ্ছা, টোন দন্তের ন দিয়ে শুরু, নিউট্রন দন্তের ন দিয়ে শুরু, তাই না? নিউট্রন দন্তের ন দিয়ে শুরু। এখন আসলে কোনটা নিউটন সংখ্যা সমান? নিউটন সংখ্যা সমান, বিয়োগ করো। এই দুটো নিউটন সংখ্যা সমান না, এটা 14, এটা নিচে 6, 7, সমান না। আচ্ছা, এই দুটো নিউটন সংখ্যা সমান না, এই দুটো নিউটন সংখ্যা সমান, দেখো 6 আর 14, এটা 8, এখানে হচ্ছে 8 আর তোমার 16 - 8, তার মানে কত? 8। তাহলে এটা হচ্ছে নিউটন সংখ্যা সমান, তাহলে অ্যান্সার কি? গ। এই দুটো নিউটন সংখ্যা সমান না, এটা নিউটন সংখ্যা সমান, এটা নিউটন সংখ্যা কত হবে? এটার হবে হচ্ছে তোমার 34 আর এটার হবে হচ্ছে 35, সমান না। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে গ, আমাদের বাঙালি টেকনিক। ওকে, আচ্ছা, কোনটি ডি ব্রগলি সমীকরণ? একটু আগে ওই প্রমাণটা করতে গিয়ে তোমাদের ডি ব্রগলি সমীকরণ দেখাই দিচ্ছে, অ্যান্সার হচ্ছে খ। কৌণিক ভরবেগের সমীকরণ কোনটা? এটাও আমরা জানি, এটাও একটু আগেই অ্যাপ্লাই করা ছিল, ওই সূত্রটাতেই অ্যাপ্লাই করেছি, mvr = nh/2π, mvr = nh/2π। ঠিক আছে, এগুলো খুব ইজি কোয়েশ্চেন, এগুলো মিস করা যাবে না। কোন নীতির ভিত্তিতে মূলত অরবিটাল সমূহে ইলেকট্রন বিন্যস্ত হয়? আচ্ছা, অরবিটাল সমূহে ইলেকট্রন বিন্যস্ত হয়। আচ্ছা, এটা আমরা জানি না, দেখো এটা আমরা জানি না অরবিটাল কি। এই যে তোমার 3s বলো, 4s বলো, 5s বলো, 5p বলো, এগুলো কি অরবিটাল না? তাহলে এগুলোতে কোন নীতি কাজে লাগে? আউফবাউ, তাই না? এগুলোতে কোন নীতি কাজে লাগে? আউফবাউ কাজে লাগে, সিম্পল।
আচ্ছা, এরপরে বলেছে যে কোনো উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র কোনটা। এখানে দুইটা সূত্র আমাদেরকে জানতে হবে, একটা হচ্ছে 2 × 12 + 1 আর একটা হচ্ছে 2n স্কয়ার। আমি লিখে দিয়েছি এখানে, এটা হচ্ছে 2n স্কয়ার। 2n স্কয়ার কার জন্য? যদি বলতো শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র কোনটা, শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র হচ্ছে 2n স্কয়ার। কিন্তু যদি বলে অরবিটাল অথবা উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র কোনটা, অ্যান্সার হচ্ছে 2 × 12 + 1। এখন আসো যদি তোমাকে জিজ্ঞেস করে যে কোনটি তোমার, এটা কি 2 × 12 + 1, তাই না? এটা হচ্ছে 2n স্কয়ার। এগুলো কি? এগুলো হচ্ছে ইলেকট্রন ধারণ ক্ষমতা। এগুলো কি? এগুলো হচ্ছে ইলেকট্রন ধারণ ক্ষমতা। কিন্তু যদি বলে যে অমুক শক্তি স্তরে অরবিটালের সংখ্যা, শক্তি স্তরে অরবিটালের সংখ্যার সূত্র কি? অরবিটালের সংখ্যার সূত্র কিন্তু n স্কয়ার। অরবিটালের সংখ্যার সূত্র হচ্ছে n স্কয়ার, ঠিক আছে? এই n স্কয়ারের সাথে যখন তুমি 2 গুণ করে ফেলবা, তখন এই শক্তি স্তরে টোটাল ইলেকট্রন সংখ্যা কত সেটা বের হয়ে যাবে। কারণ কি এখানে বেসিক কি? বেসিক হচ্ছে প্রত্যেকটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকে, তাহলে 2n স্কয়ার যদি টোটাল ইলেকট্রন ধারণ ক্ষমতা হয়, তাহলে তাকে 2 দিয়ে ভাগ করলে n স্কয়ার কি? অরবিটাল সংখ্যা। সিম্পল, তাই না? আচ্ছা, তারপরে আসা হচ্ছে কোন অঞ্চলে H বর্ণালী মানে হাইড্রোজেনের বর্ণালীর ব্র্যাকেট সিরিজের উদ্ভব ঘটে। আচ্ছা, এইটার জন্য আমরা একটু পড়ে নেই একসাথে সবগুলো সিরিজ পড়ে নেই। দেখো, আচ্ছা, সেটা হচ্ছে আমাদের 5টা সিরিজ আছে, লাইম্যান, বামার, প্যাস্টেন, ব্র্যাকেট আর ফুড। এই 5টাই তোমরা পড়ি, তাই না? এরপরে আরেকটা আছে হামফ্রিস। আচ্ছা, তাহলে হচ্ছে লাইম্যান, বামার, প্যাস্টেন, ব্র্যাকেট, ফুড। এইখানে হচ্ছে আমাদের বামারটা আলাদা করে মনে রাখবো। কি সেটা? দৃশ্যমান। আচ্ছা, আর একটু আগেই পড়ে গেছি, দৃশ্যমানের ঠিক উপরের অঞ্চলটা কি ছিল? অতিবেগুনি রশ্মি, তাই না? একটু আগে যখন তরঙ্গ দৈর্ঘ্যের সিরিয়াল পড়লাম, তখন দৃশ্যমান অঞ্চলের ঠিক উপরের অঞ্চলটা কি ছিল? অতিবেগুনি রশ্মি। তাহলে বামারের উপরেরটা লাইম্যান কি? অতিবেগুনি রশ্মি, ঠিক আছে? লাইম্যান কি? অতিবেগুনি রশ্মি। আর নিচের গুলা সবগুলা মনে করো, দৃশ্যমান অঞ্চলের ঠিক পরের অঞ্চলটা কি ছিল? অবলোহিত ছিল না? ঠিক পরের অঞ্চলটা অবলোহিত ছিল, তাহলে দৃশ্যমানের বাকি যে পরের 3টা 4টা হামফ্রিস সহ সবগুলাই হচ্ছে অবলোহিত বা আইআর বা ইনফ্রারেড, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে এগুলো তো বুঝলাম। এখন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে n1 এর মান, ঠিক আছে? n1 এর মান কিন্তু প্রত্যেকটা সিরিজের জন্য ফিক্সড। এখানে n1 এর মান আমি কেন পড়াচ্ছি? কারণ এই সূত্রটার জন্য, এই যে λ = 1/λ = RH 1/n1² - 1/n2²। এটা সূত্র আছে না, যেটা দিয়ে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করি। এই তরঙ্গ দৈর্ঘ্যে যে n1 এর মান এটা দিয়ে অনেক এমসিকিউ আসে, ঠিক আছে? তাহলে এই n1 এর মানটা প্রত্যেকটা সিরিজের জন্য কিন্তু ফিক্সড। যদি লাইম্যান সিরিজে আসে তাহলে n1 এর মান 1, যদি বামারে আসে তাহলে 2, যদি প্যাস্টেনে আসে 3, যদি ব্র্যাকেটে আসে 4, যদি ফুন্ডে আসে 5, ঠিক আছে? এই n1 এর মানটা মনে রাখো, আমাদের পরবর্তী বেশ কয়েকটা এমসিকিউতে কাজে লাগবে। আচ্ছা, কোনো পয়েন্টে যদি না বুঝো আমাকে বলবা, ঠিক আছে? যে আপু এটা রিপিট করেন, অথবা আপুটা আবার বলতে হবে। 10 to the power -10, গুড 10 to the power -10, ঠিক আছে? 1 অ্যাংস্ট্রম হচ্ছে 10 to the power -10 মিটার। ওকে, এরপরে আসো হচ্ছে কোন নীতির ভিত্তিতে, এটা তোমরা পড়ে ফেলছি অলরেডি। 24 কি বলেছে? dxy অরবিটালে কয়টা লোব থাকে? আচ্ছা, এখানে লোব সংখ্যা খুবই সোজা, একদম মানে মুখস্থ করে ফেলতে হবে। লোব আর একটা জিনিস আছে নোডাল প্লেন, ঠিক আছে? লোব আর নোডাল প্লেন দুইটা জিনিসই আসে, 2 রকমের কোয়েশ্চেন আসে। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, 2 রকমের কোয়েশ্চেন আসে, যে কোনো একটা অরবিটাল বলে দিবে, dxy বলো, px বলো, py বলো, pz বলো, যে কোনো অরবিটাল বলে দিবে। এই অরবিটালে নোডাল প্লেন কয়টা আর এই অরবিটালের লোব সংখ্যা কয়টা? তাহলে 2টা কোয়েশ্চেন বলছি, কি নোডাল প্লেন কয়টা আর হচ্ছে লোব সংখ্যা কয়টা, ঠিক আছে? এটা তোমাদের জন্য লিখে আনছি মনে হয়, আমার যতটুকু মনে পড়ে এটা আছে এখানে। হ্যাঁ, দেখো, নোডাল প্লেন আর লোব সংখ্যা। নোডাল প্লেন s এর জন্য 0, p এর জন্য 1, d এর জন্য 2 আর হচ্ছে f এর জন্য 3। এটা কি মুখস্থ করবো আমরা? না, এটাকে মুখস্থ করবো না। তোমরা l এর মান মুখস্থ করছো না, s এর জন্য 0, p এর জন্য 1, d এর জন্য 2, f এর জন্য 3 মুখস্থ করছো না। তাহলে সেটাই হচ্ছে নোডাল প্লেন, আলাদা করে মুখস্থ করার কিছু নাই, ঠিক আছে? লোব হচ্ছে 2 এর উপরে,
2 এর উপরে এদের নোডাল প্লেনের মান, মানে 2 টু দি পাওয়ার 0 হচ্ছে তোমার s এর লোপ সংখ্যা, সেটা হলো 1। 2 টু দি পাওয়ার 1 হচ্ছে p এর লোপ সংখ্যা, সেটা হচ্ছে 2। 2 টু দি পাওয়ার 2 মানে স্কয়ার হচ্ছে 4, এটা হলো তোমার d এর লোপ সংখ্যা। 2 টু দি পাওয়ার 3 যেটার মান হচ্ছে 8, এটা হচ্ছে f এর লোপ সংখ্যা। ঠিক আছে, ক্লিয়ার? মুখস্থ করতে হবে এটা। আর কার লোপ সংখ্যা কয়টা, কার নোডাল প্লেন কয়টা, মুখস্থ করার কিছু এটা না, একবার মাথার মধ্যে ঢুকাই ফেললে এই এমসিকিউ আমরা ইজিলি অ্যান্সার করতে পারবো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এখন পারবা না তোমরা বলো dx y অরবিটালে কয়টা লোপ থাকে, একটু আগেই পড়ে আসলাম। d তে কয়টা লোপ থাকে, 4টা, তাই না? 4টা, 2 স্কয়ার 4টা। আচ্ছা, তাহলে অ্যান্সার হচ্ছে ঘ। এরপরে আসো 25 নাম্বার। 25 নাম্বার হচ্ছে n = 2, l = 1, m = 1 হলে ওই অরবিটালে প্রতীক কোনটা হবে? ঠিক আছে, n এর মান বলে দিয়েছে 2, তার মানে তো এটা ডেফিনেটলি 2, শক্তি স্তর 2। l এর মান বলে দিয়েছে 1, তার মানে এটা কি p, তার মানে এটা p। এখন আসো m এর মান বলছে 1। আচ্ছা, m এর মান 1 বলছে, m এর মান 1 মানে কিন্তু এটা x হইতে পারে, m এর মান 1 মানে এটা z ও হইতে পারে, কিন্তু আমাদের অ্যান্সার দেওয়া হচ্ছে 2py। আচ্ছা ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 2py, এটা কোনো লজিক নাই। ঠিক আছে, এটার কোনো লজিক নেই, এটা হচ্ছে হাজারি স্যারের স্পেশাল, এটা হচ্ছে আমাদের হাজারি স্যারের স্পেশাল 2py। হাজারি স্যার বলছে m এর মান 1 হলে অ্যান্সার 2py, মানে m এর মান 1 হলে অ্যান্সার 2py, সোজা কথা। ঠিক আছে, কিন্তু এটার কোনো লজিক নেই, আসলে এটার কোনো লজিক নেই। m এর মান 1 হলে যে 2py, এটা দুনিয়ার কোথাও লেখা নাই। আচ্ছা যাই হোক, হাজারি স্যার বলেছে কিছু জিনিস আমরা হাজারি স্যারের স্পেশাল বা হাজারি স্যার বলেছে তাই মেনে নিব, হাজারি স্যার বলেছে তাই চোখ বন্ধ করে পরীক্ষা দাগিয়ে আসবো, সেই সূত্রের মধ্যে এটা পড়ে যাবে। ঠিক আছে, হাজারি স্যার বলছে 2py, তার মানে অ্যান্সার 2py। আচ্ছা, এরপর আসলে নিচের কোন অরবিটালের শক্তি সর্বনিম্ন হবে, এটা তোমরা জানো, এটা n প্লাস l এর ইকুয়েশনের অ্যান্সার বা ইকুয়েশন অ্যাপ্লাই করলে চলে আসে। এখানে n এর মান 2, তাহলে হচ্ছে এখানে 3, আর হচ্ছে d এর জন্য কত, d এর জন্য হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে 5। আচ্ছা, এটা হচ্ছে 4, s এর জন্য কত, s এর জন্য হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে 4, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে এটা হচ্ছে 4, তারপরে হচ্ছে p এর জন্য কত, p এর জন্য হচ্ছে 1, তার মানে এটা 5, 3 তো 3, আর s এর জন্য কত 0, তাহলে এটা হচ্ছে 3, তাহলে সর্বনিম্ন কোনটা? ঘ। সর্বনিম্ন কোনটা? ঘ। n আর l এর মান তো আমরা সবাই জানি, তাহলে যোগ করে দিলেই যেটার n প্লাস l এর মান কম তারই শক্তি কম, তারই শক্তি কম। আর যার শক্তি কম সেখানে আগে ইলেকট্রন যাবে, যার শক্তি কম সেখানে আগে ইলেকট্রন যাবে, যার শক্তি বেশি সেখানে পরে ইলেকট্রন যাবে। ওকে, এরপর আসো 1 অ্যাংস্ট্রম। আচ্ছা, একটু আগে জিজ্ঞেস করছি, হ্যাঁ একটু আগে জিজ্ঞেস করছি, তোমরা নিজেরাই অ্যান্সার দিছো 10⁻10 মিটার। তাহলে মিটারকে সেন্টিমিটার তো করতেই পারিস, তাই না? পারবে না? পারবে না, মিটারকে সেন্টিমিটার করে 10⁻8 সেন্টিমিটার 100 দিয়ে গুণ করতে হয়, তাই না? আচ্ছা, এরপরে আসো, এখানে বলছে বামার সিরিজে n2 = 3 হলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। এই কোয়েশ্চেন আমাদের আসবে না। ঠিক আছে, এই ম্যাথ আমাদের মেডিকেলের জন্য দরকার নেই, কিন্তু একটা জিনিস একটু আগে পড়াইছি যেটা এখানে আমরা অ্যাপ্লাই করব, এবং এটা তোমরাই আমাকে বলবা। দেখো, তোমাকে এখানে তরঙ্গ দৈর্ঘ্য চাইছে, তার মানে তুমি তো এই সূত্রে ফেলবা, তাই না? RH 1 - n1² - 1/n2², এই সূত্রে ফেলবা। তোমাকে n2 এর মান তারা বলে দিয়েছে 3, n1 এর মান কিন্তু বলে নাই, n1 এর মান কিন্তু বলে নাই। এর জন্য একটু আগে তোমাকে n1 এর মান আমি মুখস্থ করাইছি না? এখন বলো n1 এর ক্ষেত্রে n1 এর মান বামারের ক্ষেত্রে কত, বামারের ক্ষেত্রে n1 এর মান কত, কমেন্টে বলো তাড়াতাড়ি। এখানে তো আছে, তোমরা দেখে ফেলবা, আরে তাড়াতাড়ি বলো n1 এর মান কত। হ্যাঁ, n1 এর মান হচ্ছে 2। গুড, n1 এর মান হচ্ছে 2। তাহলে এই যে একটু আগে পড়াইছি বামারের জন্য n1 এর মান 2, তাই না? তাহলে এই যে দেখো কাজে লেগে গেছে। এরকম করে এই n1 এর মানগুলো কিন্তু আমার ম্যাথ করতে কাজে লাগবে। নোডাল প্লেন বলে ফেলছি। আচ্ছা, এখন আসো তৃতীয় শক্তি স্তরের জন্য mvr এর মান নিচের কোনটা? আচ্ছা, এটা তো আমরা জানি, একটু আগে পড়ে আসছি না, mvr = nh/2π, একটা এমসিকিউতেই ছিল mvr = nh/2π অ্যান্সার। তাহলে n এর মান কত এখানে 3, তাহলে কি 3h/2π, সিম্পল, তাই না? এর থেকে সহজ এমসিকিউ হয় বলো? আচ্ছা, তারপরে বলছে কোন মতবাদে পরমাণুকে সৌর জগতের সাথে তুলনা করা হয়েছে। এটা আমরা সবাই জানি যে রাদারফোর্ড পরমাণু মডেলের আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে সৌর মডেল। রাদারফোর্ড পরমাণু মডেলের আরেকটা নাম হচ্ছে সৌর মডেল। কেন? কারণ রাদারফোর্ডের পরমাণু মডেলকে সৌর জগতের সাথে তুলনা করা হয়। ঠিক আছে, আমার না হাতের লেখা অনেক খারাপ, বুঝছো? আমার হাতের লেখা অনেক খারাপ, কিছু মনে করো না তোমরা। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে সৌর জগতের সাথে তুলনা করা হয় কাকে? রাদারফোর্ড পরমাণু মডেলকে। আচ্ছা, এরপরে আসো বিকিরিত আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এত হলে ফ্রিকোয়েন্সি কত। এগুলো আসবে না, ঠিক আছে? এগুলো মুখে করার মতো ম্যাথ না, এগুলো আসবে না। যদি তোমরা জানো এই কোয়েশ্চেন খুবই সোজা, এই ম্যাথ করতে পারবা, কিন্তু এটার জন্য ক্যালকুলেটর লাগবে, ক্যালকুলেটর ওয়ালা ম্যাথ অবশ্যই মেডিকেল আসবে। ঠিক আছে, এটা বাদ। কোন আলোক রশ্মির ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি হবে? এই যে এটা আমি আর বলবো, বলো এটা আমি আর বলবো, এটা আমার আর বলা উচিত হবে? কতক্ষণ ধরে পড়াইলাম যে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা, কম্পাঙ্ক এবং শক্তি, চারটা জিনিস খুবই ক্লিয়ার করে বলছি। তাহলে ফ্রিকোয়েন্সি কার বেশি?
ফ্রিকোয়েন্সি তারই বেশি যার তরঙ্গ দৈর্ঘ্য কম। তরঙ্গ দৈর্ঘ্য কার কম? যে সিরিয়ালে উপরে ছিল, যে সিরিয়ালে উপরে ছিল, সিরিয়ালে সবার উপরে কে ছিল? গামা রে। তারই পরে কি ছিল? এক্স রে, তাই না? তারই পরে কি ছিল? এক্স রে। তাহলে অ্যান্সার কি? ক। ঠিক আছে, বোঝা গেছে? বুঝছে মানে মাথায় কি জিনিসটা ঢুকতেছে যে কিভাবে আমি সলভ করতেছি জিনিসগুলা? ঢুকতেছে মাথায়? আচ্ছা 2 বলছো, গুড। মাথায় কি ঢুকতেছে এটা আমাকে বলো। আমি যে সলভ করতেছি এটা মাথায় ঢুকতেছে যে তরঙ্গ দৈর্ঘ্য থেকে কিভাবে লাফায় তরঙ্গ সংখ্যায় যাচ্ছি, কিভাবে লাফায় আমি তরঙ্গ দৈর্ঘ্যে যাচ্ছি, মাথায় ঢুকতেছে? জি আপু, আচ্ছা ঠিক আছে। আমি কি করতেছে বলো তো? আচ্ছা তাহলে হচ্ছে গেল এটা। এরপরে আসো, অসীম দূরত্ব থেকে ইলেকট্রন তৃতীয় শেলে স্থানান্তরিত হলে কোন বর্ণালী সিরিজ উৎপন্ন হয়? একটু আগেই পড়াইছি n1 এর মান 3, n1 এর মান 3 মানে কি? n1 এর মান 3 মানে তো তৃতীয় শেলে আসছে, তাই না? তাহলে তৃতীয় শেলে স্থানান্তরিত হলে কোথায় হবে? প্যাশন, তাই না? প্যাশন। আচ্ছা, ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখা যায় কোন মৌলটিতে? আচ্ছা এইটা আমরা জানি, তাই না? এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, আমাদের এইচএসসি খ নাম্বার কোয়েশ্চেনও আসে যে ক্রোমিয়াম আর কপার, ক্রোমিয়াম আর হচ্ছে কপার 24, 29, ক্রোমিয়াম 24, কপার 29, এই দুটোতে ব্যতিক্রম ঘটে। আচ্ছা তাহলে অ্যান্সার হচ্ছে গ। নিচের কোন অরবিটাল বক্স পদ্ধতিতে আউফবাউ নীতি মানা হয়নি? আচ্ছা এটা একটু কেমন জানি কোয়েশ্চেনটা, এটা আমি যখন ফার্স্টে ইয়া করছি তখন আমার কাছে কেমন জানি মনে হয়েছে। ঠিক আছে, আচ্ছা হারাই ফেলছি আমি এটা প্রবাবলি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আসো, নিচের কোন অরবিটাল বক্স পদ্ধতিতে আউফবাউ নীতি মানা হয়নি? এখানে যেটা বুঝাইতে চাইছে, ঠিক আছে, এখানে যেটা বুঝাইতে চাইছে দেখো, 2s এর দুইটা ইলেকট্রন, 2s এর দুইটা ইলেকট্রন, 2p তে তিনটা ইলেকট্রন, খুব খারাপ দেখাচ্ছে না? 3s এর দুইটা ইলেকট্রন, 3p তে দুইটা ইলেকট্রন, ঠিকই আছে, তাই না? 3s এর দুইটা, 3p তে দুইটা। 5s এর দুইটা ইলেকট্রন, 5p তে তিনটা ইলেকট্রন, খুব খারাপ দেখাচ্ছে না? 4s এর দুইটা ইলেকট্রন, 3d তে 5টা ইলেকট্রন, ঠিকই তো আছে, এমনই তো হওয়ার কথা, তাই না? তাহলে মানে অ্যান্সার কোনটা? অ্যান্সার কোনটা? এখানে আপাত দৃষ্টিতে দেখে মনে হয় সবই তো ঠিক আছে। 5s এর দুইটা ইলেকট্রন, 5p তে তিনটা ইলেকট্রন, 4s এর দুইটা, 3d তে 5টা, এরকম তো অহরহ দেখি। কিন্তু কিন্তু এখানে খুবই 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 সাটল একটা জিনিস দিয়ে অ্যান্সার করতে হবে। সেটা হচ্ছে দেখো, 2s এর পরে দেখাচ্ছে যে ইলেকট্রন 2p তে গেছে, তাই না? 2s এর পরে দেখাচ্ছে ইলেকট্রন 2p তে গেছে, কথা সত্য। 2s এর পরে 2p তে যায়। 3s এর পরে ইলেকট্রন 3p তে যাচ্ছে, কথা সত্য। 3s এর পরে ইলেকট্রন 3p তে যায়। 4s এর পরে ইলেকট্রন 3d তে যাচ্ছে, কথা সত্য। 3d তে যাবে কারণ 3d শক্তি বেশি, তাই না? 4s এর পরে 3d তে যাচ্ছে, কথা সত্য। 5s এর পরে ইলেকট্রন 5p তে যায়, কথা কি সত্য? কথা কি সত্য? 5s এর পরে কি ইলেকট্রন 5p তে যায়? হ্যাঁ না, কথা মিথ্যা। কারণ দেখো সিরিয়ালটা কিরকম ছিল আমাদের, 4p এর পরে যাবে 5s এর পরে যাবে কিন্তু 4d তে, নট 5p তে, 4d তে যাবে। কেন? কারণ হচ্ছে এখানে কি ছিল, 4 প্লাস d এর জন্য কত 2 ইকুয়াল টু 6, 5 প্লাস p এর জন্য কত 1, n প্লাস n এর মান হিসাব করতেছি 6। তার মানে কি এই দুইটার n প্লাস l এর মান কিন্তু সমান, n প্লাস l এর মান সমান। কিন্তু এখানে নেক্সট কনসিডারেশন কি, যে n এর মান যার কম সেখানে আগে ইলেকট্রন যাবে। তাহলে এখানে 4 এ হচ্ছে n এর মান কম, তাই 4d তে আগে ইলেকট্রন যাবে 5p এর থেকে, তাই না? এটাই তো ছিল লজিক। তাহলে হচ্ছে আমার 5s এর পরে এখানে 4d থাকলে আমি মেনে নিতাম, 5s এর পরে 4d থাকলে আমি মেনে নিতাম যে কথা সত্য, কিন্তু এই কথা সত্য না। ঠিক আছে, তাহলে দেখছো খুবই সাটল একটা জিনিস। এরকম আসলে ছক দিয়ে মেডিকেল অ্যাডমিশনে কোয়েশ্চেন আসা খুবই রেয়ার ব্যাপার, কিন্তু এই যে একটা কনসেপ্ট মাথায় ঢুকলো যে আমাকে ঘোরায় প্যাঁচায় বিভিন্নভাবে জিনিস দিতে পারে, তাহলে এটা একটু খেয়াল করতে হবে। ঠিক আছে, যে কার পরে কোথায় ইলেকট্রন যাচ্ছে এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা তাহলে অ্যান্সার হচ্ছে এখানে গ। M3+ আয়নের 23টি ইলেকট্রন থাকলে m এর পারমাণবিক সংখ্যা কত হবে? আচ্ছা দেখো এটা খুবই ইজি, সেটা হচ্ছে একটা যৌগ যার মধ্যে 3টা ইলেকট্রন চলে গেছে, চলে যাওয়ার পরে তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 23। তাহলে 3টা ইলেকট্রন যদি তার যোগ করে দাও তাহলে তার ইলেকট্রন সংখ্যা কত ছিল 26। তাহলে আমরা জানি নরমালি একটা পরমাণুর মধ্যে ইলেকট্রন ইজ ইকুয়াল টু প্রোটন, তাহলে এখানে 26টা ইলেকট্রন থাকলে কি 26 তার প্রোটন সংখ্যা, তার মানে এটা তার পারমাণবিক সংখ্যা, তাহলে পারমাণবিক সংখ্যা কত 26। ঠিক আছে, আচ্ছা
ক্রোমিয়াম পরমাণুতে কয়টা বেজোড় বা কয়টা অযুগ্ম ইলেকট্রন আছে? এটা তোমরা সবাই পারো। ক্রোমিয়াম পরমাণুর হচ্ছে ইলেকট্রন বিন্যাস করলে সবাই দেখবা যে সবার শেষে 6টা বিজোড় ইলেকট্রন থাকে। ঠিক আছে, এটা আমার আর করে দেওয়ার কিছু নেই, বাচ্চাকাল থেকে পড়ে আসতেছে যে ক্রোমিয়াম পরমাণুতে তোমার ইলেকট্রন বিন্যাস, তার শেষে 6টা ইলেকট্রন থাকে, বেজোড় ইলেকট্রন থাকে। আচ্ছা, কোন পরমাণুতে ডি অরবিটালে ইলেকট্রন আছে? আচ্ছা, কোন পরমাণুতে ডি অরবিটালে ইলেকট্রন আছে? ডি অরবিটাল কোনগুলো বলো তো? ডি অরবিটাল কোনগুলো? একটু আগে একটা তোমার পিরিয়ডিক টেবিল দেখাইছে, কিউট একটা পিরিয়ডিক টেবিল দেখাইছে। সেই পিরিয়ডিক টেবিলের মাঝখানে যেগুলো ছিল সেগুলো না ডি অরবিটাল, সেগুলো না ডি অরবিটাল। তার মধ্যে সেগুলো শুরুই হয় কি স্ক্যান্ডিয়াম দিয়ে না? শুরু হয় কি স্ক্যান্ডিয়াম দিয়ে। তাহলে স্ক্যান্ডিয়াম কি? ডি ব্লক। স্ক্যান্ডিয়াম ডি ব্লক। স্ক্যান্ডিয়ামটা আরো বেশি মনে আছে আমাদের, কারণ কি স্ক্যান্ডিয়াম ডি ব্লক হইলেও স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল নয়, জিঙ্ক ডি ব্লক হইলেও জিঙ্ক অবস্থান্তর মৌল নয়। এগুলো আমরা খ নম্বরের জন্য পড়ছি না? আচ্ছা, তাহলে অ্যান্সার হচ্ছে এখানে ঘ। আর্গন আমি এখানে লিখে দিছি, আর্গন হচ্ছে পি ব্লক, ক্যালসিয়াম ছিল এস ব্লক, আর পটাশিয়াম কি? পটাশিয়াম হচ্ছে এস ব্লক, তাই না? আচ্ছা, কোন বিকিরিত রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য 820 ন্যানোমিটার হলে ওই রশ্মির শক্তি কত আছে? এটাও ম্যাথ, তোমাকে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিয়েছে তোমার এইচ সি বাই ল্যামডা ইকুয়েশনে তুমি ফেলে দিবা। ঠিক আছে, কিন্তু এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসার মতো কোয়েশ্চেন না। এরকম কঠিন জিনিস মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসবে না। কঠিন না মানে কঠিন ক্যালকুলেশন, ঠিক আছে, মুখে মুখে করা সম্ভব না। আচ্ছা, কোন অরবিটালে ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক? কোন অরবিটালে ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক? আচ্ছা দেখো, এটা খুব ইজি, সেটা হচ্ছে আমাদের এখানে বলছে 2p1s 2s 3s 2p1s 2s 3s। আচ্ছা দেখো, পি অরবিটাল কি একটা বেশ বড়সড় অরবিটাল, তাই না? পি অরবিটাল কি একটা বেশ বড়সড় অরবিটাল এবং সেটা দ্বিতীয় শক্তি স্তরে। এস অরবিটাল কি একটা গোল্লা অরবিটাল, তোমার এখানে হচ্ছে 1s, তার মানে সেটা কম্পারেটিভলি একটু ছোট। এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, তার মানে সেটা একটু বড়। এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর, তার মানে সেটা আরো বড়। তাহলে এখানে বলেছে কোনটার ঘনত্ব সর্বাধিক। তাহলে একটা ছোট জায়গায় চাপাচাপি করে থাকলে ঘনত্ব বেশি হবে, নাকি একটা বড় জায়গায় ছড়াই ছিটায় আরামে হেলে দুলে বেড়াইলে ঘনত্ব বেশি হবে বলতো? ছোট জায়গায় চাপাচুপি করে থাকলে ঘনত্ব বেশি হবে, তাই না? তাহলে এখানে সবচেয়ে ছোট জায়গা কোনটা? সবচেয়ে ছোট জায়গা হচ্ছে 1s, তাহলে ঘনত্ব কার সবচেয়ে বেশি? 1s, সিম্পল। আচ্ছা, ট্রাফিক সিগনালে আলোর তরঙ্গ দৈর্ঘ্য এত হইলে ফোটনের শক্তি কত? সেম সূত্র অ্যান্ড এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসবে না। ঠিক আছে, সোজা কথা, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসবে না, কারণ মুখে মুখে করা যায় না। 42 3D অরবিটালের জন্য m এর মান নিচের কোন সেটটি হবে? এগুলো কি আর বলার দরকার আছে? হ্যাঁ, এগুলো বলার দরকার আছে, হাজারবার বলে আসলাম। n এর মান, l এর মান, m এর মান কেমনে বের করবা, রেঞ্জ কেমনে বের করবা, এটা পারবা। আচ্ছা 43, আচ্ছা লাইমেন, এত কিছু দেখবই না আমি। লাইমেন সিরিজের ক্ষেত্রে n মানের মান কত পড়াইছি? লাইমেন সিরিজের ক্ষেত্রে n মানের মান কি পড়াইলাম? একটু আগেই পড়াইছি। কি ছিল সবচেয়ে প্রথমেরটা? 1, তাই না? 1। আচ্ছা, পরমাণুর কোন দুটি কণিকার সংখ্যা পরস্পর সমান? একটু আগেই বলছি, একটা কোয়েশ্চেন সলভ করতে গিয়ে বলছি না ইলেকট্রন ইজ ইকুয়াল টু প্রোটন, একটু আগেই বলছি। তাহলে অ্যান্সার হচ্ছে ঘ। ঠিক আছে, আচ্ছা উচ্চ শক্তির অরবিটাল নিচের কোনটা? উচ্চ শক্তির অরবিটাল নিচের কোনটা? একটু আগেই বলছি n প্লাস l এর মান দিয়ে আমরা শক্তি হিসাব করি, n প্লাস l এর মান দিয়ে শক্তি হিসাব করি। এখন আসো এখানে হিসাব করো 4, f এর জন্য হচ্ছে 3 7, এটা হচ্ছে 5, s এর জন্য হচ্ছে 0, এটা হচ্ছে 5, s এর জন্য কত? s এর জন্য হচ্ছে তোমার 1 6, সরি এটা p এর জন্য হচ্ছে 1, আর হচ্ছে এখানে 6, s এর জন্য হচ্ছে 0। তাহলে 6 6 5 7, তাহলে এটা সবচেয়ে বেশি উচ্চ শক্তির অরবিটাল, সবচেয়ে বেশি এটা। আচ্ছা, পি অরবিটালের আকৃতি নিচের কোনটা? আচ্ছা, পি অরবিটালের আকৃতি নিচের কোনটা? ডাম্বেল। পি হচ্ছে ডাম্বেল। ডাম্বেল দেখতে কিরকম? এরকম। ঠিক আছে, পি দেখতে এরকম ডাম্বেল আকৃতি। এখন একটা জিনিস গোলমাল করা যাবে না, ঠিক আছে? দেখো এখানকার দুইটা হাতল আছে, তার মানে কিন্তু ডাবল ডাম্বেল না। দুইটা হাতল আছে তার মানে কিন্তু ডাবল ডাম্বেল না। দুইটা হাতল মানেই সেটা একই সাথে ডাম্বেল, এটা পুরোটাই হচ্ছে একসাথে ডাম্বেল। ঠিক আছে, ডাবল ডাম্বেল মানে এরকম আরেকটা থাকবে। ঠিক আছে, ডাবল ডাম্বেল মানে এরকম আরেকটা থাকবে। তাহলে এটা হচ্ছে ডাম্বেল, এটা হলো ডাম্বেল, এটা হচ্ছে ডাবল ডাম্বেল। ঠিক আছে, এটা হচ্ছে ডাম্বেল, এটা হচ্ছে ডাবল ডাম্বেল। ডিউ এর রিটার্নে তোমাকে আঁকতে দিতে পারে। ঠিক আছে, ডিউ এর রিটার্নে আঁকতে দিতে পারে। আচ্ছা, তাহলে হচ্ছে ডাম্বেল আকৃতি, আর ডাবল ডাম্বেল হচ্ছে ডি অরবিটাল। গেল। এরপরে আসে নিচের পারমাণবিক সংখ্যা যুক্ত মৌলটি কোনটা হচ্ছে পি ব্লকভুক্ত? আচ্ছা, কোনটা পি ব্লকভুক্ত? আচ্ছা হ্যাঁ, এখন এইখানে তো একটা এক্সট্রা জিনিস পড়ে আসা লাগবে। এখানে একটা এক্সট্রা জিনিস পড়ে আসা লাগবে, সেটা হচ্ছে দেখো একটা ম্যাজিক নাম্বার শিখাই দিব তোমাদের কাছে। ঠিক আছে, একটা ম্যাজিক নাম্বার শিখাই দিব। এই ম্যাজিক নাম্বার দিয়ে হাজার হাজার কোয়েশ্চেন সলভ করা যায়।
একটা ম্যাজিক নাম্বার দিয়ে হাজার হাজার কোয়েশ্চেন সলভ করা যায়। তুমি এই ম্যাজিক নাম্বার দিয়ে বলে ফেলতে পারবা কোনটা এস ব্লক। তোমাকে যত বড়ই দিক না কেন, 80 বলুক, 90 বলুক, 100 বলুক, তুমি বলে ফেলতে পারবা এটা এস ব্লক নাকি পি ব্লক নাকি ডি ব্লক নাকি এফ ব্লক। কিভাবে দেখো, ম্যাজিক নাম্বারটা হচ্ছে 2 8 8 18 18। 2 8 8 18 18, এটা কি বলতেছে আমি ইংলিশ আর বাংলা মিলা, সরি, 2 8 8 18 18, ঠিক আছে, অথবা 2 8 8 18 18, যে কোনো একটা মনে রাখো তোমরা, 2 8 8 18 18 এভাবে মনে রাখো, ঠিক আছে। তাহলে 2 8 8 18 18 এই ম্যাজিক নাম্বারটা মুখস্থ করে ফেলা এখনই। 2 8 8 18 18 খুব কঠিন না, 2 8 8 18 18। এখন কিভাবে এটা দিয়ে সলভ করবো আমরা, এটাতে আসো বাবা। সেটা হচ্ছে এখানে লেখা আছে, ঠিক আছে, কিভাবে 2 8 8 18 18 আসছে। তোমাদের এত কিছু জানার দরকার নেই, তোমাদের জানতে হবে যে এটা হচ্ছে 1 নাম্বার পর্যায়, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, ঠিক আছে, এটা হচ্ছে 7। এখন দেখো 1 নাম্বার পর্যায়ের সাথে 1 নাম্বার পর্যায়ের সাথে 1 নাম্বার পর্যায়ের সাথে তুমি যদি 2 যোগ করে দাও, 1 নাম্বার পর্যায়ের সাথে যদি 2 যোগ করে দাও, যেমন ধরো হিলিয়াম, ঠিক আছে, হিলিয়াম কত, হিলিয়াম ছিল হচ্ছে 2, তাই না, হিলিয়াম ছিল কত 2। তাহলে এই 2 এর পরবর্তী যেখানে ম্যাজিক নাম্বার কি 2, ম্যাজিক নাম্বার কি প্রথমটা হচ্ছে 2, তাহলে এটা কার জন্য, এটা হচ্ছে প্রথম পর্যায়ের জন্য, কার জন্য, প্রথম পর্যায়ের জন্য। তাহলে হিলিয়ামের পরবর্তী যে কোনো যৌগ, ধরো তোমাকে দিয়েছে সেটা, ধরো বলেছে যে 8, ধরো বলেছে 8, ঠিক আছে, 8। এখন জিজ্ঞেস করবে তোমাকে এই 8 নাম্বার মৌলটা কোন পর্যায়ের মৌল, 8 নাম্বার মৌলটা কোন পর্যায়ের মৌল। 8 নাম্বার সহজ লাগতেছে না, একটু কঠিন দিক, ধরো 38 নাম্বার মৌলটা কোন পর্যায়ের মৌল। এখন এটা তো একটু বের করা কঠিন, তাই না। 48 নাম্বার বললে আরো কঠিন, 58 নাম্বার বললে আরো কঠিন, তাই না। কিন্তু দেখো এখন এগুলো কোনোটাই কঠিন লাগবে না, কেন, কারণ আমাদের কাছে এখন ম্যাজিক নাম্বার আছে। ম্যাজিক নাম্বার দিয়ে আমরা কি করব, 1 নাম্বার পর্যায়ের জন্য আমরা জানি 2, 1 নাম্বার পর্যায়ের সাথে 8 যোগ করলে আসে কত, 10। তাহলে এই 2 আর 10 এর মধ্যে যতগুলো যৌগ আছে সবগুলো, 2 আর 10 এর মধ্যে যতগুলো যৌগ আছে সবগুলো কোন পর্যায়ের, 2 নাম্বার পর্যায়ের। 3 4 5 6 7 8 9 10 কোন পর্যায়ের, 3 নাম্বার পর্যায়ের। আচ্ছা, এরপর আসো, তারপর হচ্ছে তোমার এই যে 10 আর 8 যোগ করলে কত হয়, 18। 10 আর 8 যোগ করলে কত হয়, 18, এটা হচ্ছে পরবর্তী পর্যায়ের। 18 সাথে তোমার 8 যোগ করলে কত হয়, 18 সাথে 8 যোগ করলে কত, 36, সরি 36 না, 18 সাথে 18 যোগ করলে কত, 36, তাহলে এটা হচ্ছে পরেরটার জন্য। 36 এর সাথে 18 যোগ করলে কত, 54, তাহলে এটা পরেরটার জন্য। তাহলে সোজা কথা কি, মোদ্দা কথা হচ্ছে এখানে তুমি এই যে 2 10 18 36 54 86 118 আমাদের আশা করি আসবে না, ঠিক আছে। তাহলে এই যে এই বাকিগুলো 2 থেকে 10 এর মধ্যে, তারপরে আসে এপাশে হচ্ছে 10 থেকে 18 এর মধ্যে, 18 থেকে 36 এর মধ্যে, 36 থেকে 54 এর মধ্যে, এগুলো সবগুলো কিন্তু পর্যায় ওয়াইজ, 3 4 5। তাহলে তোমাকে 36 থেকে 54 এর মধ্যে যে কোনো কিছু দিক, যেমন আমি একটু আগেই লিখছিলাম 48, এটা কার মধ্যে পড়ে, 36 থেকে 54 এর মধ্যে পড়ে না, 36 থেকে 54 এর মধ্যে পড়ে না বলো। তাহলে এই 36 থেকে 54 কে তোমাকে মুখস্থ করতে হবে না, তোমাকে কি মুখস্থ করতে বলছে, এই দিকে এটা মুখস্থ করতে বলছে। তাহলে তুমি এই দিকে এটা মুখস্থ করবা, কিভাবে মুখস্থ করবা, 2 এর সাথে 8 যোগ করলে কত, 10, দ্বিতীয়টা গেল। 10 এর সাথে 8 যোগ করলে কত, 18, পরেরটা গেল। 18 এর সাথে 18 যোগ করলে কত, 36, পরেরটা গেল। 36 এর সাথে 18 যোগ করলে কত, 54, হয়ে গেছে না, হয়ে গেছে না। তাহলে 48 নাম্বার বের করতে বলছে, 48 নাম্বার কার মাঝখানে পড়তেছে, এই দুইটার মাঝখানে পড়তেছে, এই দুইটার মাঝখানে পড়তেছে। তাহলে এটা কোনটা, এটা হচ্ছে তোমার, এটা হলো 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, তার মানে 4 নাম্বার পর্যায়ে বাদ, 4 নাম্বার পর্যায়ে পরেরটা, তার মানে এটা কি 5 নাম্বার পর্যায়ের মূল, 5 নাম্বার পর্যায়ের মূল, ঠিক আছে। মিলছে কথা বুঝে গেছে, পর্যায় কিভাবে বের করব, কথা বুঝে গেছে। আচ্ছা ঠিক আছে, জি আপু বলছো, ওকে ঠিক আছে। এরপরে আসো তাহলে আমরা পর্যায়ে বুঝে ফেললাম, ঠিক আছে। আচ্ছা এখন আসো, আমাদের আরেকটা জিনিস একটু খেয়াল করতে হবে। কই গেল আমার পর্যায় সারণী, এই যে এখানে দেখো, ঠিক আছে। একটা কমন সেন্সের কথা বলবো, হ্যাঁ, একটা কমন সেন্স, জাস্ট একটা কমন সেন্স বিল্ড আপ করে দেবো তোমাদের মধ্যে। সেটা হচ্ছে যে দেখো, আমি বলেছি এই যে এর মাঝখানে এগুলো কি, সবগুলো হচ্ছে ডি ব্লক, এই মাঝখানে এই দুটো হচ্ছে এস ব্লক,
এই কয়টা হচ্ছে পি ব্লক, ঠিক আছে? তাহলে হচ্ছে এটা হলো এস, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে আমার পি, এফ ব্লক তো এর মাঝখানে লুকায় আছে, তোমরা জানো তাই না? আচ্ছা, তাহলে আসো এই যে মাঝখানে ডি ব্লকগুলা, তাই না, এই যে মাঝখানে ডি ব্লকগুলা, এগুলা কোন কোন গ্রুপকে ধরে আছে দেখো তো? 3 থেকে 12। কোন কোন গ্রুপকে ধরে আছে এগুলা? 3 থেকে 12। এইগুলা কোন গ্রুপকে ধরে আছে? 1 থেকে 2। এইগুলো কোন গ্রুপকে ধরে আছে? 13 থেকে 18, তাই না? তাই না? 1 আর 2, 3 থেকে 12, 13 থেকে 18। খুব খুব কষ্ট বলো তো। 1 থেকে 2, 3 থেকে 12, 13 থেকে 18। পিরিয়ডিক টেবিল তোমরা যারা 3-4 বার দেখছো তোমাদের এটা মনে আছে, তোমাদের এটা মনে নেই? মনে আছে। আচ্ছা, এখন ওইখানে চাইছে যে ধরো 33 অথবা 34 এরকম কোন একটা ছিল মনে হয়। তাহলে ধরো আমরা 34 ধরে হিসাব করি, ঠিক আছে? 34 ধরে হিসাব করি, আমরা ম্যাজিক নাম্বার দিয়ে বের করে ফেলতে পারবো যে 34 নাম্বারটা কোন পর্যায়ের, 34 নাম্বার কোন পর্যায়ের মধ্যে পড়বে বলো তো? 34 নাম্বার কি আমার 18 আর 36 এর মধ্যে পড়লো না? 18 আর 36 এর মধ্যে পড়লে কত? এটা হচ্ছে 1, 2, 3, 4 নাম্বার পর্যায়ের মূল। 4 নাম্বার পর্যায়ের মূল 34, বের করে ফেলতে পারছি না? বের করে ফেলতে পারছি। এখন একটু খেয়াল করো, কমন সেন্স, ঠিক আছে? কমন সেন্স সেটা হচ্ছে এখানে 36 এর ঠিক 2টা ঘর আগেই হচ্ছে 34। তার মানে 36 থেকে তার আগে পর্যন্ত, এখানে 13 থেকে 18 মানে কয়টা? 5টা। তাহলে 36 থেকে 31 পর্যন্ত এটা পুরাটাই কি ব্লক হবে? পুরাটাই কি ব্লক হবে? পি ব্লক মৌল। পুরাটাই কি ব্লক? পি ব্লক মৌল, ঠিক আছে? খুব কঠিন লাগতেছে? খুব কি কঠিন লাগতেছে? 31 থেকে একটু আগাও, 31 থেকে একটু আগাও, 5 ঘর পার হয়ে গেছি, 5 ঘর পার হয়ে গেছি, 30, 29, 28, এগুলা কি হবে? এগুলা কি হবে? এগুলো হচ্ছে ডি ব্লক মৌল। এগুলো কি? ডি ব্লক মৌল, ঠিক আছে? এত কঠিন পর্যন্ত কখনোই মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসবে না, ঠিক আছে? এগুলো আমি ঢাকা ভার্সিটির জন্য তোমাদের একটু মাথায় ঢুকাতে চাচ্ছি। মেডিকেল অ্যাডমিশন টেস্টে কখনোই এত কঠিন আসবে না। আচ্ছা, তাহলে হচ্ছে 36 যদি মনে রাখতে পারো যে 36 হচ্ছে 4 নম্বর পর্যায়ে সবার লাস্ট গ্রুপ, তাহলে তার আগে 5টা সংখ্যা পর্যন্ত কি? পি ব্লক। তার আগে 5টা সংখ্যা পর্যন্ত পি ব্লক। তার আগের এই 3 পর্যন্ত সবগুলা কি? ডি ব্লক। তার আগের 2টা হচ্ছে পি ব্লক, ঠিক আছে? তাহলে এই যে একটা ম্যাজিক নাম্বার শিখাই দিছি 2, 8, 8, 18, 18, এই 2, 8, 8, 18, 18 দিয়ে আমরা পর্যায়ে কি বের করে ফেলতে পারবো? আমাদের র্যান্ডম যে কোনো একটা নাম্বার দিয়ে ফেললেও আমরা হাতে 50 সেকেন্ড সময় নিয়ে বের করে ফেলতে পারবো এটা কোন ব্লকের বলো। বুঝতে পারছো? বুঝে গেছে? বুঝে গেছে? দেখতে পাচ্ছি না তোমাদেরকে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে, হ্যাঁ আপু বলছো, গুড, ঠিক আছে। অনেক কনসেপ্ট মাথায় ঢুকানোর চেষ্টা করতেছি তোমাদের, বুঝছো? অনেক কনসেপ্ট মাথায় ঢুকানোর চেষ্টা করতেছি। এখন বেশ কয়েকটা কনসেপ্ট বোঝানোর চেষ্টা করতেছি। এগুলোর মধ্যে কিছু জিনিস একটু কঠিন, কিছু জিনিস একটু সোজা, কিছু জিনিস ইন্টারমিডিয়েট পর্যায়ে, ঠিক আছে? যেমন এটা একটু কঠিন, এটা একটু ঠান্ডা মাথায় ক্লাসের শেষে পিরিয়ডিক টেবিলটা সামনে নিয়ে, হাজারি স্যারের বইয়েই আছে, সামনে নিয়ে একটু মাথায় গেঁথে ফেলার চেষ্টা করবো যে কিভাবে আমি একটা সিঙ্গেল নাম্বার, একটা নাম্বার যদি আমাকে দিয়ে দেয় 58, একটা নাম্বার যদি আমাকে দিয়ে দেয় 64, সেটা থেকে আমি কিভাবে সেটা পি ব্লক নাকি ডি ব্লক নাকি এফ ব্লক এবং কোন পর্যায়ে বের করতে পারতেছি কিনা নিজে নিজে 3টা প্র্যাকটিস করে ফেলবা, ঠিক আছে? তাহলে দেখবে একদম সুন্দর করে মাথায় গেঁথে গেছে। আর কখনোই এই এমসিকিউ নিয়ে তোমরা মেডিকেল বলো, ঢাকা ভার্সিটি বলো, বুয়েট বলো, কোথাও আটকাবা না, ঠিক আছে? কোথাও আটকাবা না। আচ্ছা, এরপরে আসো, কত দূরে ছিলাম না আমরা ছিলাম, ভুলে গেছি কই ছিলাম বলো তো? আচ্ছা, এখানে ছিলাম না, 47-এ ছিলাম। আচ্ছা, 47-এ ছিলাম, ঠিক আছে? আজকে অনেক টাইম চলে গেছে, তাই না? 8:30 বেজে গেছে। আচ্ছা, আমরা কেবল 47, হ্যাঁ, তো অনেক টাইম লাগবে আজকে, একটু তাড়াতাড়ি আগে। হ্যাঁ, আচ্ছা, নিচের কোনটি পারমাণবিক সংখ্যাযুক্ত মৌলটি পি ব্লক ভুক্ত? আচ্ছা দেখো, 36 পর্যন্ত, তাই না? 36 পর্যন্ত একটু আগে বলছি যে 36 হচ্ছে সবার লাস্টে 18 নম্বর গ্রুপের মধ্যে পড়তেছে। তাহলে এ তো পি ব্লক। তার ঠিক আগে 3 ঘর আগেই হচ্ছে 33। তার মানে কি 5 ঘর আগে পর্যন্ত পি ব্লক। তার মানে 33 কি ডেফিনেটলি পি ব্লক, ঠিক আছে? 33 ডেফিনেটলি পি ব্লক। এখন তোমরা বাসায় ঘ নাম্বারটা, খ আর ক আর কত মুখস্থ জিনিস, এটা বাদ, ঘ নাম্বারটা প্র্যাকটিস করবা, ঠিক আছে? যেটা কোন ব্লক বের করতে পারতেছো কি পারতেছো। ওকে, আসো এরপর একটু তাড়াতাড়ি আগে। নিচের কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়? ক্রোমিয়াম আর হচ্ছে কপার ব্যতিক্রম। তাহলে অ্যান্সার হচ্ছে ঘ। তরঙ্গ সংখ্যা কোন রশ্মির ক্ষেত্রে বেশি হয়? দেখো, এটা বুঝাইছি যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার তরঙ্গ সংখ্যা বেশি, কারণ সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কম কার? উপরের দিকে কি এক্সট্রা ছিল, তাই না? তাহলে অ্যান্সার হচ্ছে ঘ।
আচ্ছা, নিচের কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটে? ও আচ্ছা, হ্যাঁ, এটা একটা এক্সট্রা ইনফরমেশন। সেটা হচ্ছে আমরা কপার আর ক্রোমিয়াম নিয়ে আমরা সবাই জানি, কপার আর ক্রোমিয়াম নিয়ে সবাই জানি। এই লিস্টের মধ্যে একটা জিনিস অ্যাড করে ফেলে, সেটা হচ্ছে সিলভারও ব্যতিক্রম ঘটে। ঠিক আছে, সিলভারও ব্যতিক্রম ঘটে, ওই ডি আর এস অরবিটাল নিয়ে ঝামেলা লাগে, এখানেও ব্যতিক্রম ঘটে। তাহলে 50 হচ্ছে খ, মনে রাখো, কপার ক্রোমিয়াম সিলভার, তিনটা জিনিস। আইসোটোন বলে দিছি, লাস্টে ন মানে কি নিউট্রন সংখ্যা সমান কি, এর হিসাব করে বের করে ফেলবা। ঠিক আছে, এটাই অ্যান্সার। আচ্ছা, 52, নিচের কোন আয়নটি অধিক স্থিতিশীল পূর্ণ হবে? ঠিক আছে, কোন আয়নটি অধিক স্থিতিশীল হবে? আচ্ছা, হ্যাঁ, এটা একটা কোয়েশ্চেন। ঠিক আছে, এটা আমি প্রথম 3-4 বছর আগে তোমাদের যখন ফার্স্ট অনুশীলনী ক্লাস নিছি, বুঝছো, তখন আমার এটা মাথা ঘুরে গেছে, তবে কেমনে হইলো। কারণ এটা হাজারি স্যার কিভাবে ঘ নাম্বার দাগাইছে আমি জানি না। এটার কনসেপ্ট হলো যে যদি অর্ধপূর্ণ অথবা পূর্ণ অরবিটাল হয়, ঠিক আছে, যদি অর্ধপূর্ণ অথবা পূর্ণ অরবিটাল হয় তাহলে সেটা স্থিতিশীল হয়। তাহলে আমরা জানি কপারের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে কয়টা থাকে ইলেকট্রন, এরকম না, কপারের ইলেকট্রন বিন্যাসের শেষের দিকে অবস্থা 3d10⁻⁴ 3d10⁻⁴। তাহলে এখান থেকে যদি আমি একটা এস বের করে ফেলি, এস এর একটা ইলেকট্রন যদি দিয়ে দেয় কপার, তাহলে সে কি হয়ে যাবে? কপার প্লাস। তাহলে দেখো তো, এস যদি চলে যায় তাহলে কি থাকলো? একটা সুন্দর একটা পূর্ণ অরবিটাল থাকে না, 3d10 একটা পূর্ণ অরবিটাল থাকে। তাহলে এই পূর্ণ অরবিটালটা কি সবচেয়ে বেশি স্থিতিশীল হওয়ার কথা ছিল, তাই না? সবচেয়ে বেশি স্থিতিশীল হওয়ার কথা ছিল। তাহলে এটার অ্যান্সার আসলে হচ্ছে গ। ঠিক আছে, এটার অ্যান্সার আসলে হচ্ছে গ। কিন্তু আমাদের হাজারি স্যার সারা জীবন ধরে, সে 3-4 বছর আগে থেকেও সে এটার অ্যান্সার ঘ দিয়ে আসছে, সে এখন পর্যন্ত ঠিক করা নাই। আমরাও ঘ পড়বো। ঠিক আছে, আমরা হচ্ছে ঘ পড়বো, অ্যান্সার হচ্ছে ঘ। বাট এটার কোনো লজিক নাই। এটা কি? এটা হচ্ছে হাজারি স্যার স্পেশাল। কারণ দেখো, আমি তোমাদেরকে বলতেছি ভুল দাগায় দিয়ে আসতে বলতেছি কেন? কারণ হাজারি স্যারের এই অনুশীলনী থেকে এমসিকিউ আসাটা এতটাই কমন, মেডিকেলে এতটাই কমন যে তোমার ঠিক জিনিস আমি তোমাকে ভুল দাগিয়ে আসতে বলতেছি, কারণ হাজারি স্যার ভুল বলছে। ঠিক আছে, এটার ইম্পর্টেন্স বুঝো, অনুশীলনের ইম্পর্টেন্স বুঝো, কত বেশি ইম্পর্টেন্ট যে যা অপশনে দাগানো আছে তুমি তাই দাগাই দিয়ে আসবা। সোজা কথা, যা দাগানো আছে তুমি তাই দাগাই দিয়ে আসবা। এখানে কোনো মাথা খাটানোর দরকার নেই, এখানে কোনো বুদ্ধি খাটানোর দরকার নেই। ও যারা কোয়েশ্চেন করে তারাও বুদ্ধি খাটায় না, তারা শুধু জানে এখানে অ্যান্সার ঘ দেওয়া, তারা অ্যান্সার ঘ দিয়ে আসে। ঠিক আছে, তাহলে সোজা কথা এখানে অ্যান্সার হচ্ছে ঘ। লাইফ ঠিকঠাক আছে? আচ্ছা, ঠিক আছে, আশা করি। কি যেন একটা শব্দ শুনলাম, কই হইল? আচ্ছা, এরপরে আসো, নিচের কোনটির ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য নয়? আচ্ছা, বোর তত্ত্ব কিসের জন্য প্রযোজ্য? আমরা জানি একটা ইলেকট্রন, তাই না? একটা সিঙ্গেল ইলেকট্রনের বর্ণালী রেখা বোর ব্যাখ্যা করতে পারে। আর সিঙ্গেল ইলেকট্রন কোনটা? তোমার হচ্ছে হাইড্রোজেন একটা ইলেকট্রন। ঠিক আছে, কথা সত্য, হাইড্রোজেন প্লাস কোনো ইলেকট্রন আছে এখানে? কোনো ইলেকট্রন আছে? নাই। তাহলে অ্যান্সার কি? খ। নয় বলছে। এরকম কোয়েশ্চেনে কি বলছি? সবার শেষে লাস্টের ওয়ার্ডটা খেয়াল করতে হবে। একবার পড়বা, সেকেন্ড বার পড়বা, আরেকবার তাকাবা, 3বার দেখে শিওর হবা যে এটা 9 লিখা নাকি হয় লিখা নাকি সঠিক লিখা নাকি বেঠিক লিখা, তারপরে অ্যান্সার দেখাবা। ঠিক আছে, অ্যান্সার বলছে 9, তার অ্যান্সার হচ্ছে খ। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে ইলেকট্রনের শক্তি E1 হলে তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের শক্তি কত? আচ্ছা, এটা খুবই সোজা। সেটা হচ্ছে সূত্র হচ্ছে এখানে লিখে দেওয়া আছে, En is equal to 1/n² into E1। ঠিক আছে, 1/n² equal to 1/n² into E1। তাহলে n এর মান কত দিয়েছে তোমাকে? 3, তাই না? n এর মান দিয়েছে 3। তাহলে তোমার কাছে E3 এর মান চাইছে, তাহলে হচ্ছে E1 into 1/n², n এর মান কত? 3, তার মানে হচ্ছে 9, তাই না? তার মানে হচ্ছে 9, তাহলে হচ্ছে 1, তাহলে হচ্ছে 1/9, এই যে 1/9, অ্যান্সার হচ্ছে 1/9। আচ্ছা, তাহলে সূত্র হচ্ছে যে শক্তি স্তরে বের করতে বলুক না কেন, সেই শক্তি স্তরের যে প্রধান কক্ষপথ সেই সংখ্যার বর্গের ব্যস্তানুপাতিক হচ্ছে তার শক্তি। ঠিক আছে, 1/n², সোজা কথা, এটা মনে রাখো, তাহলেই হবে, এত কিছু জানার দরকার নেই। হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক বর্ণালী কোন সিরিজটিতে দৃশ্যমান অঞ্চল? একটু আগেই পড়াইছি, বাবার কি লাইমেন কি সব পড়াই ফেলছি। আচ্ছা, তাই গেল পার্টটাতে আসো। সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 2 হলে m এর মান কয়টা হয়? রেঞ্জ কি বলছি? -2 থেকে
-2 থেকে +2, তাই না? এর মাঝখানে সংখ্যা কয়টা আছে? -2, -1, 0, +1, +2, 5টা। তাহলে হচ্ছে ঘ। Fe2+ আয়নের ডি অরবিটালে ইলেকট্রনের সংখ্যা কয়টা? এই বাচ্চাকালে পড়াশোনা কি এখন পড়ানো দরকার আছে বলো? তোমরা ইলেকট্রন বিন্যাস করতে পারবা না? অবশ্যই পারবা। তাহলে ইলেকট্রন বিন্যাস যদি করো তাহলে দেখবা নরমালি আয়রনে ইলেকট্রন বিন্যাস এরকম আসে। তাহলে Fe2+ দুইটা ইলেকট্রন যদি ছেড়ে দিতে, আমরা 4s2 এর দুইটা ইলেকট্রন ছেড়ে দিছি, তাহলে সর্বশেষ শক্তি স্তর কয়টা থেকে? 6টা। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, কোন অরবিটালটি সম্ভব? কোন অরবিটালটি সম্ভব? দেখো কোন অরবিটালটি সম্ভব। আচ্ছা 3d দেখে বুঝে যাইতেছে। 3d তো হয়, 3d তো পড়েই আসছি, তাই না? 3f কি হয়? হয় না। আচ্ছা এটার বেসিক তোমরা জানো যদিও, তারপর আমি একটু বলি। সেটা হচ্ছে d এর জন্য l এর মান কত? d এর জন্য l এর মান কত? l এর মান হচ্ছে তোমার 2, তাই না? d এর জন্য l এর মান কত? 2। আচ্ছা এখানে আসো f এর জন্য l এর মান কত? 3। f এর জন্য l এর মান কত? 3। আমি একটু আগে একটা সূত্র শিখাইছি, n = সব সময় l হবে, n = সব সময় l হবে। তাহলে এখানে 3 ও n এর মানও 3, f এর মানও 3, তাহলে কি 3 কি 3 এর থেকে বড় হইলো না? 3 কি 3 এর সমান, তাই না? তাহলে এটা কি অসম্ভব? এটা কি অসম্ভব? এখানে দেখো 3, l এর মান হচ্ছে 2, তাহলে 3 2 এর থেকে বড়। ঠিক আছে, কথা সত্য, আমাদের সূত্রের সাথে মিলে। তাহলে খ 2, d এর মান কত? 3, 2 কি 3 এর থেকে বড় হইলো? 2 কি 3 এর থেকে বড় না? তাহলে এটা কি সম্ভব? না, সম্ভব না। 1, n এর মান 1, p এর মান কত? p এর মান হচ্ছে এখানে, p এর মান হচ্ছে 1, p এর মানও 1, 1 কি 1 এর থেকে বড় হইলো? না, আমাদের সূত্র মিললো না, তাহলে এটা সম্ভব না। ঠিক আছে, ক্লিয়ার? এই জিনিসগুলো ক্লিয়ার? আচ্ছা, পরমাণুর দ্বিতীয় কক্ষপথে একটা ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান নির্ণয় সমীকরণ কোনটা? আচ্ছা এটার ইকুয়েশন কি আমরা একটু আগে পড়ছি, mvr = nh/2π পড়ছি না একটু আগে? mvr = nh/2π। এটা কি হইলো বলো তো? ও আচ্ছা ঠিক আছে, তো দ্বিতীয় কক্ষপথ বলছে, তাই না? তাহলে এখানে n এর মান 2 ছিল আর twice π এরকম ছিল, 2 কেটে গেছে, তাহলে অ্যান্সার হচ্ছে গ। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে গ। আচ্ছা নিচের কোনটির ক্ষেত্রে বোর পরমাণু মডেল প্রযোজ্য? একটু আগে সলভ করে আসছি। সিঙ্গেল ইলেকট্রন। হাইড্রোজেনে কোনো ইলেকট্রন নাই, বাদ। হিলিয়ামে 2টা ইলেকট্রন ছিল, একটা ছেড়ে দিয়েছে, এখন একটা ইলেকট্রন আছে, হবে। লিথিয়ামে নরমালি কয়টা ইলেকট্রন থাকে? লিথিয়ামে 3টা ইলেকট্রন থাকে, এখন হচ্ছে একটা ছেড়ে দিয়েছে, তার মানে এটা 2টা ইলেকট্রন, ভুল। বেরিলিয়ামে নরমালি 4টা ইলেকট্রন থাকে, এখন হচ্ছে 2টা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তো কয়টা ইলেকট্রন আছে? 2টা ইলেকট্রন, ভুল। তাহলে অ্যান্সার কি? খ। ঠিক আছে। আচ্ছা পরমাণুর তৃতীয় শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কয়টা? একটু আগেই শিখাইছি। যদি অরবিটাল সংখ্যা বলে তাহলে সূত্র হচ্ছে n²। যদি ইলেকট্রনের সংখ্যা বলে, ইলেকট্রন ধারণ ক্ষমতা বলে, তাহলে সূত্র হচ্ছে 2n²। তাহলে n² দিয়ে মিলাও 3², অ্যান্সার হচ্ছে n। ঠিক আছে। আচ্ছা ক্যালসিয়াম পরমাণুর সর্ববহিস্থ স্তরে 2টা ইলেকট্রনের ক্ষেত্রে 4টা কোয়ান্টাম সংখ্যার সেট কয়টা? এই একই জিনিস কয়বার পড়াবো বলো তো? n is more than l is equal to greater than m, এবং সেটা হচ্ছে রেঞ্জে থাকতে হবে, এটাই হচ্ছে কথা। আর s এর মান অলওয়েজ প্লাস অফ মাইনাস অফ, সেই সূত্র দিয়ে মিলাবা, মিলে যাবে সুন্দর করে। ঠিক আছে, আমি আর দেখাচ্ছি না এটা। আচ্ছা তারপর আসো কপার পরমাণুর সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনের ক্ষেত্রে সেম মিলাও। এখানে মিলে কি মিলে না? n এর মান হচ্ছে 4, ঠিক আছে, 0 হচ্ছে 4 থেকে কম, ঠিক আছে, কথা সত্য। m এর মান হচ্ছে 0, রেঞ্জে আছে, ঠিক আছে। s এর মান প্লাস অফ, সত্য, ঠিক আছে, অ্যান্সার হচ্ছে খ। বাকিগুলো মিলাও, সূত্র দিয়ে মিলাও, একটাও মিলবে না, ঠিক আছে, একটাও মিলবে না। কোন পরমাণুর একটি ইলেকট্রনের যৌগ সেম জিনিস মিলাও। l এর মান হচ্ছে 2, l এর মান হচ্ছে 1, তাহলে 2 কি 1 এর থেকে বড় না? ঠিক আছে। m এর মান হচ্ছে 0, রেঞ্জের মধ্যে আছে না? -1 2 +1 হচ্ছে আমার রেঞ্জ, তাহলে রেঞ্জের মধ্যে আছে, ঠিক আছে। s এর মান প্লাস অফ মাইনাস অফ, ঠিক আছে, মিলছে, কত সত্য, ঠিক আছে, অ্যান্সার হচ্ছে গ। উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় একটু আগে পড়া আসছি, 2 × 12 + 1। কোন নিয়মের সাহায্যে একটি উপশক্তি স্তরের মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা? একটু আগে পড়া আসছি, সেম। মৌলের পরমাণুর কোনটিতে সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারে? কি বললাম? সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারে। আচ্ছা এটা তো আমরা জানি, তাই না, যে s অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে? 2টা। p তে কয়টা থাকে? 6টা। d তে কয়টা থাকে? 10টা। আর f এ কয়টা থাকে? 14টা। তাহলে এখানে p শক্তি স্তর, p উপশক্তি স্তর। ওকে, নিচের কোন ইলেকট্রন বিন্যাসে অ্যালুমিনিয়াম 3+ আয়নের মতো? আচ্ছা অ্যালুমিনিয়াম 3+ মানে কি? অ্যালুমিনিয়াম কত? নরমালি হচ্ছে 13, 3টা ইলেকট্রন দিয়ে দিয়েছে, তার মানে 10। তার মানে জানতে চাচ্ছে এগুলোর মধ্যে কোনটার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। দেখো ফ্লোরিন কত? 9, সে একটা ইলেকট্রন নিছে, তার মানে কত? 1, তাহলে সমান কি 10, তাই না? সমান হচ্ছে 10, তাহলে অ্যান্সার হচ্ছে খ। আচ্ছা কপারের 29তম ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করে? 29তম ইলেকট্রন, এটা কি বলা লাগবে বলো?
3D4S লাস্টের দিকে থাকে, তাহলে সবচেয়ে শেষে কোথায় যায়? 3D তে যায়, তাই না? 3D তে যায়। 4S এর থেকে কি 3D শক্তি বেশি, তাই 3D তে সবার পরে যাবে। আচ্ছা, এটা পারবা না? নিচের কোন সেটটি শক্তিগুলো মনুষ্যের আহ্বান নীতি মেনে চলে? n+n মিলাবা, n+n মিলাবা, গরম বা সুন্দর করে মিলে যাবে। দেখো 5s এর ক্ষেত্রে n+n এর মান কত? 5। 4d এর ক্ষেত্রে n+n এর মান কত? এখানে হচ্ছে 4, d এর জন্য কত? 2, তাহলে হচ্ছে 6, তাহলে 5s মোর দ্যান 6, ঠিক আছে। তারপরে হচ্ছে 5p, 5p কত? 1 6, কিন্তু এখানে 4d বেশি, কারণ একটু আগে বলছি তোমাকে এই সেম জিনিস দিয়ে বুঝাইছি, যেহেতু এখানে তোমার প্রধান শক্তি স্তরের সংখ্যা কম, তাহলে ওখানে হচ্ছে সবচেয়ে আগে যাবে, তাহলে অ্যান্সার হচ্ছে গ, ঠিক আছে। আচ্ছা, এই ম্যাথ আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে লাগবে। জাল পাসপোর্ট ইউভি রশ্মি, বলতে বলতে গলা ভাঙে ফেললাম। জাল পাসপোর্ট ইউভি রশ্মি, জাল পাসপোর্ট ইউভি রশ্মি। আচ্ছা, জাল টাকা নোট ইউভি রশ্মি। নিচের কোন নিউক্লিয়াসটি NMR সক্রিয়? আচ্ছা, একটু আগে বলছিলাম যে NMRটা একটু পরে এসে বলবো। দেখো NMRটা হচ্ছে তোমার, হ্যাঁ MRI এর ক্ষেত্রে NMR পরমাণু লাগে, তাই না? তাহলে MRI এর ক্ষেত্রে হচ্ছে NMR পরমাণু লাগতেছে। এখন NMR পরমাণুটা কি জিনিস? NMR পরমাণু এমন সব পরমাণু যার মধ্যে বেজোড় সংখ্যক নিউট্রন থাকবে এবং বেজোড় সংখ্যক প্রোটন থাকবে। কি বলছি? বেজোড় সংখ্যক প্রোটন থাকবে এবং বেজোড় সংখ্যক নিউট্রন থাকবে, ঠিক আছে। এর মধ্যে 4টা পরমাণু ফেমাস, 4টা পরমাণু ফেমাস, যেটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে। কিভাবে মুখস্থ করে ফেলতে হবে? হাইড্রোজেন 13 কার্বন, এটা ঠিক আছে, 13 কার্বন 19 ফ্লোরিন, আর এদিকে হচ্ছে হাইড্রোজেন আছে আর ফসফরাস আছে, ঠিক আছে। এই চারটা মুখস্থ, এই 4টা হচ্ছে NMR পরমাণু, ঠিক আছে, মুখস্থ। এই 4টা হচ্ছে NMR পরমাণু। তাহলে এর মধ্যে কোনটা পরে দেখো তো? অক্সিজেন তো না, কার্বন হ্যাঁ কিন্তু এখানে 13 হইতো, তারপর হচ্ছে সালফার তো না, হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেন পরমাণু, তাই না এটা? আচ্ছা, তারপরে আসো MRI কি? আচ্ছা, MRI কি? MRI হলো তোমার কি? ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। এটার বাংলা, আচ্ছা এটার বাংলা তো আমি জানি না, এটার বাংলা কি? ম্যাগনেটিক কথার অর্থ কি? চুম্বকীয়, তাই না? চুম্বকীয়, তাহলে চুম্বকীয়। রেজোনেন্স কথার অর্থ কি? অনুরণন। রেজোনেন্স কথার অর্থ হচ্ছে অনুরণন, ঠিক আছে। ইমেজিং কথার অর্থ কি? ছবি তোলা, প্রতিচ্ছবিকরণ, ঠিক আছে। আমার কাছে যদি এই কোয়েশ্চেন আসতো, আমার ওটা জানা ছিল না, আমি এমনি অ্যান্সার করতাম, ঠিক আছে, বাংলা করে। তাহলে অ্যান্সার হচ্ছে চুম্বকীয় অনুরণন প্রতিচ্ছবিকরণ। তোমাদের সামনে আগে আসে, তোমরা মুখস্থ করে ফেলাটা, ঠিক আছে। MRI এর বাংলা হচ্ছে চুম্বকীয় অনুরণন প্রতিচ্ছবিকরণ। আচ্ছা, 25 ডিগ্রি সেলসিয়াসে অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতা যদি S হয়, আয়নিক গুণফল কত? আচ্ছা, এটার জন্য কিছু খুবই সহজ জিনিসপত্র আছে, এই যে খুবই সহজ। যদি AB ফর্মের লবণ হয়, যদি AB ফর্মের যৌগ হয়, তাহলে কি S²। যদি AB2 হয় অথবা A2B হয়, যদি AB2 হয় অথবা A2B হয়, সেম জিনিস, দুইটার ক্ষেত্রে সূত্র হচ্ছে 4s3। যদি AB3 হয় অথবা B3A হয়, সরি B3A না, যদি A3B হয়, আরে বাবা, যদি A3B হয়, দুটো একই কথা, দুটোর ক্ষেত্রে সূত্র হচ্ছে 27s4। যদি A2B3 হয় অথবা A3B2 হয়, দুটোর ক্ষেত্রে সূত্র হচ্ছে 108s⁵, ঠিক আছে। তাহলে এখন আসো আমাদের যেই লবণটা এখানে ছিল অ্যালুমিনিয়াম সালফেট, এটা কার মধ্যে পড়ে দেখো তো? এটার মতো না, 3 আর 2 কই গেল? 2 আর 3 বা 3 আর 2 যেটাই হোক না কেন, তাহলে অ্যান্সার কি? অ্যালুমিনিয়াম। এটার জন্য হচ্ছে লাস্টেরটা 108s⁵। আচ্ছা, এরপরে হচ্ছে 25 ডিগ্রি, এটা আমাদের লাগবে না, বাদ, এটাও বাদ। ম্যাথ আসলে ভাল লাগে, বুঝছো, ম্যাথ আসলে ভাল লাগে। আচ্ছা, এরপরে আসো 80টা বাদ দেওয়া যাবে না। 80টা দেখো, এটা কিন্তু আমাদের ওই যে সুন্দর একটু আগে পড়ে আসলাম আমরা, যদি 3-2 হয়, অথবা 2-3 হয়, 2-3 ফর্মের লবণ হয়, তাহলে কি ছিল? 108s⁵, 108s⁵, তাই না? যাবতীয় গুণফল প্রকাশের সম্পর্ক 108টা একটাতেই আছে, তাহলে অ্যান্সার তো এটাই। যদিও বাকিগুলো একটু মিলাও, যে জিঙ্কের উপরে 3 যাবে কেন? কারণ হচ্ছে এই যে এখানে 3 আছে, ফসফেটের এখানে 2 যাবে কারণ এখানে যে কি ফসফেটে 2 আছে, ঠিক আছে। দুইটার যদি তুমি পাওয়ার যোগ করো, তাহলে কি আলটিমেটলি 5 হয়, তাই না? আচ্ছা, তাহলে ঠিক আছে, অ্যান্সার হচ্ছে ঘ, AgC2। আচ্ছা, সিলভার অক্সালেট, এটা হচ্ছে অক্সালেট, ঠিক আছে। সিলভার অক্সালেটের ক্ষেত্রে দ্রাব্যতা S, দ্রাব্যতা গুণফল KSP এর মধ্যে সম্পর্ক কোনটা? আচ্ছা, তাহলে এটা কি? এটা হচ্ছে যদিও দেখতে একটু অন্যরকম, ঠিক আছে, বাট জিনিস কিন্তু একই, এটা হচ্ছে A2C2O4 হচ্ছে নিজে পুরাটা একটা,
ঠিক আছে, পুরোটা একটা অক্সালেট, সে পুরোটা একটা মূলক, তার মানে তাকে কিন্তু আমি বি আকারে লিখবো। ঠিক আছে, তাকে শুধুমাত্র বি আকারে লিখবো। তাহলে এ টু বি কি পড়ছি আমরা? 4s3, 4s3 অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা M2X3 লবণের দ্রাব্যতা এত হইলে দরকার নেই আমাদের, আসবে না। সিলভার ক্রোমেটের ক্ষেত্রে দরকার নেই, আসবে না। Ab3 আসবে না, তারপরে আসবে না। আচ্ছা, আয়নের ঘনমাত্রা আসবে না। এইগুলো কোনো ম্যাথই মুখে মুখে করা যায় না। ঠিক আছে, যেগুলো ম্যাথ মুখে মুখে করা যাচ্ছে সেগুলো কিন্তু আমি করে দিচ্ছি। এগুলো কোনোটাই মুখে মুখে করা যাবে না, মুখে মুখে করা যাবে না, মানে মেডিকেল এডমিশন টেস্টে আসবে না, সোজা কথা। ঠিক আছে, সোজা কথা। আচ্ছা, অধক্ষেপণের জন্য শর্ত কোনটা? ওটা ইম্পর্টেন্ট, দেখো একটু কয়েকটা কথা আছে। অধক্ষিপ্ত কখন হবে? যখন আইপি অথবা কেআইপি যে কোনো ভাবে লিখো, মোর দেন কেএসপি হবে, আয়নিক গুণফল যখন দ্রাব্যতা গুণফলের থেকে বেশি হবে। ঠিক আছে, সিম্পল। আয়নিক গুণফল বেশি মানে অধক্ষিপ্ত, ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে ক। আচ্ছা, এর আয়নিক গুণফল কোনটা চাইছে? ঠিক আছে, এই যে আয়নগুলোর সামনে কোনো পাওয়ার নাই বা সামনে কোনো সংখ্যা নাই, তার মানে এদের উপরও ঘাত কোনোটা থাকবে না। ঠিক আছে, নর্মাল নিয়ম কি? নিয়ম হচ্ছে এর সামনে যদি কোনো কিছু থাকতো, ধরো 2 ছিল আর এখানে হচ্ছে 3 ছিল, সেটা এর ঘাত আকারে আসতো, এখানে 2 হইতো, এখানে 3 হইতো। ঠিক আছে, নিয়ম এটা। তাহলে এখানে যেহেতু কোনো কিছু নাই, সহজ জিনিস দিছে, তোমার অ্যান্সার হচ্ছে ক। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ব্লা 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 আসবে না, আলহামদুলিল্লাহ। তারপরে আসে হচ্ছে CaC2O4 এর দ্রাব্যতা নিচের কোন দ্রবণে বেশি হবে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের হাজারি স্যার স্পেশাল জিনিস, ঠিক আছে। এটা কোনো ম্যাথ করে মিলাইতে যাবা না, ঠিক আছে। আমি 3-4 বছর ধরে তোমাদের অনুশীলনী সলভ করাচ্ছি, বিশ্বাস করো এটা কোনো ম্যাথ করে মিলাইতে যাবা না। এটা হচ্ছে সুন্দর করে চ্যাপ্টারের শুরুতে বা সুন্দর করে যে খাতা বের করতে বলছি, খাতার মধ্যে লিখে রাখো, স্টার মার্ক দিয়ে হাজারি স্যার স্পেশাল লিখে অথবা হাজারি স্যার লিখে যে CaC2O4 এর দ্রাব্যতা 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডে সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে হাজারি স্যার স্পেশাল। আচ্ছা, এরপর আসে A2B3, একটু আগে পড়ে আসছি 100 ওয়াট S⁵ মজা লাগে না এখন? হ্যাঁ, যখন থিওরিটা মোটামুটি একবার মাথায় চলে আসে, তখন যখন দেখবা যে 4-5টা MCQ ওখান থেকে পাচ্ছ, তখন ওগুলো সলভ করতে কিন্তু খুব মজা লাগে। ঠিক আছে, এই জন্য আমি একটু থিওরিগুলো তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে, শুধুমাত্র অনুশীলনী সলভ করানোর জন্য কিন্তু আমি আসিনি। আচ্ছা, এরপরে আসো 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ব্লা ব্লা ব্লা, আমাদের লাগবে না। আচ্ছা, শিখা পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট, শিখা পরীক্ষা। আর এখানে হচ্ছে তোমার আয়ন শনাক্তকরণ, এই সব কিছু আমি আগে তোমাদেরকে থিওরি পড়াবো। ঠিক আছে, আগে থিওরি পড়াবো, কারণ এটা আমি থিওরি না পড়ায় তোমাদেরকে যদি কোনো অনুশীলনী জাস্ট পট করে বলে যায়, কোনো লাভ হবে না, তোমাদের মাথায় কিচ্ছু থাকবে না। ঠিক আছে, কিচ্ছু থাকবে না। তাহলে আসো একটু বলি, একটু 5 সেকেন্ড টাইম দাও আমাকে, হ্যাঁ, কফিটা শেষ করি। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলো। কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আসো পরীক্ষা, খালি চোখে পরীক্ষা, কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে পরীক্ষা, আর হচ্ছে আলটিমেটলি সেটা কোন আয়ন। ঠিক আছে, এই ছক একদম ঠোঁটস্থ মুখস্থ ঠোঁটের আগায় থাকতে হবে। কি বলছি? এই ছক ঠোঁটস্থ মুখস্থ ঠোঁটের আগায় থাকতে হবে। ঠিক আছে, যেমন আসো পরীক্ষা, এটা আমাদের দরকার নেই, আমাদের দরকার হচ্ছে এই তিনটা, ঠিক আছে, এই তিনটা পটাশিয়াম আয়ন, কপার আয়ন, সোডিয়াম আয়ন আর ক্যালসিয়াম আয়ন। ঠিক আছে, পটাশিয়াম, কপার, সোডিয়াম আর হচ্ছে ক্যালসিয়াম, এই 4টা একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। ঠিক আছে, কিচ্ছু করার নেই, এখানে কোনো নেমোনিক নাই, কোনো কিছু বুঝানোর নাই, এটা হচ্ছে মুখস্থ করতে হবে। ঠিক আছে, আমি মুখে একটু বলে দিচ্ছি যাতে তোমাদের মাথায় ঢুকে। পটাশিয়াম নর্মালি খালি চোখে দেখলে কালার হয় হচ্ছে হালকা বেগুনি, কোবাল্ট ব্লুতে সেটা কি হয়ে যায়? গোলাপি লাল। ঠিক আছে, কোবাল্ট ব্লুতে কি হয়ে যায়? গোলাপি লাল। কপার আয়ন নর্মালি থাকে নীলাভ সবুজ, কোবাল্ট ব্লুতে কোনো বর্ণ নাই। ঠিক আছে, এই যে পরপর দুইটা
পরপর দুইটা, কপার আর হচ্ছে সোডিয়াম, তাদের দুইজনই কোবাল্ট ব্লু গ্লাসে কোনো বর্ণ নাই, কোনো বর্ণ নাই, কোনো বর্ণ নাই। ঠিক আছে, এটা আমি খুবই একটা আমার সময় মনে রাখতাম, বুঝছো, মানে আমার নিজের অ্যাডমিশন টেস্টে পার্সোনালি আমি এরকম করে মনে রাখছি, খুবই স্টুপিড। তাও তোমাদের একবার বলি, যদি কারো হেল্প হয় তাহলে ভালো। ঠিক আছে, কোনো, ঠিক আছে, কোনো, দেখো কপার, কপার কি ক দিয়ে, ক দিয়ে, তাই না? সোডিয়াম কি ন দিয়ে, না, তাই না? এটা একসাথে করলে কি হয়, কুনা হয়। সেটাকে একটু যদি একটু এদিক ওদিক করলে কি হয়, কোনো হয়ে যায়। ঠিক আছে, তাহলে কোনো বর্ণ নাই মানে কপার আর সোডিয়াম, কোনো বর্ণ নাই মানে কি কপার আর নাইট্রিয়াম মানে সোডিয়াম, এই দুটার ক্ষেত্রে কোবাল্ট ব্লু গ্লাসে কোনো বর্ণ নেই। ঠিক আছে, খুবই স্টুপিড জিনিস, কিন্তু একবার যদি একটু লিখে মাথার মধ্যে ঘোরা যাচ্ছে, ঠিক আছে, কপারটা ক আর সোডিয়ামের পাশে এটা হচ্ছে ন, তার মানে এই দুটোর মধ্যে কোনো বর্ণ নাই, কোবাল্ট ব্লু গ্লাসে দেখবে মাথার মধ্যে গেঁথে গেছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আসো, কপারের ক্ষেত্রে নীলাভ সবুজ শিখা ছিল, আর সোডিয়ামের ক্ষেত্রে কোবাল্ট ব্লু গ্লাসে তো কোনো বর্ণ নাই, সোনালী হলুদ শিখা দিবে খালি চোখে। ঠিক আছে, খালি চোখে সোনালী হলুদ দেবে। ক্যালসিয়াম হচ্ছে তোমার হালকা সবুজ শিখা দিবে কোবাল্ট ব্লুতে, আর ইটের মতো লাল শিখা দিবে হচ্ছে খালি চোখে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আসো, দেখো কোনটা আমরা পারি না, সবই পারি আমরা। শিখা পরীক্ষায় কোন আয়নটি নীলাভ সবুজ বর্ণ দেয়? নীলাভ সবুজ বর্ণ দেয়, ঠিক আছে, বলে নাই কিন্তু যে কোবাল্ট ব্লু গ্লাস বা কিছু উল্লেখ করে বলে, তার মানে খালি চোখে জানতে চাচ্ছে। ঠিক আছে, খালি চোখে কি কপার, খালি চোখে হচ্ছে কপার। ইটের মতো লাল শিখে কোনো কিছু উল্লেখ করে বলেনি, মানে কি জানতে চাচ্ছে, খালি চোখে কি জানতে চাচ্ছে? অ্যান্সার কি ক্যালসিয়াম, একটু আগে বললাম, সবার লাস্টটা ছিল ইটের মতো লাল শিখা। শিখা পরীক্ষা সোনালী হলুদ, একটু আগে পড়ছি, অ্যান্সার সোডিয়াম। নিচের কোন আয়নটি বেগুনি বর্ণ দেখায়? একটু আগে পড়ছি, বেগুনি, হালকা বেগুনি কালার দেখায় কে? সবার প্রথমটা পটাশিয়াম। শিখা পরীক্ষায় কোন আয়নটি বর্ণালী কোবাল্ট কাচের মধ্যে দিয়ে? কোবাল্ট কাচ, আর কিন্তু উল্লেখ করে বলছে কোবাল্ট ব্লু গ্লাসের মধ্যে দিয়ে হালকা সবুজ কোনটা? সবার লাস্টেরটা ছিল হালকা সবুজ, ক্যালসিয়াম। ব্লু গ্লাসের মধ্যে দিয়ে গোলাপি লাল, সবার প্রথমেরটা ছিল পটাশিয়াম। ঠিক আছে, এই যে সবার প্রথমেরটা সবার লাস্টেরটা, এই জিনিসটা আমি জানি না তোমাদের কতজনের ক্ষেত্রে কাজে লাগে, বাট আমার ক্ষেত্রে কাজে লাগে, বুঝছো? তুমি হচ্ছে এই যে ছকগুলো, এই জন্য আমি বলি পড়ো আর না পড়ে এই জাতীয় জিনিসগুলা উচিত হচ্ছে লিখে চোখের সামনে যে কোনো একটা জায়গায় রেখে দেয়। ঠিক আছে, তুমি হাঁটতে চলতে ফিরতে একটু করে চোখ পড়বে, তাহলে দেখবে মনে পড়বে। আমি যেরকম বলতেছি যে গোলাপি লালটা কই ছিল, সবার উপরে ছিল, সবার উপরে গেছিল পটাশিয়াম ছিল, সবার নিচে ছিল ইটের মতো লাল ছিল, কি ছিল পাশে ক্যালসিয়াম ছিল, ক্যালসিয়াম ছিল। ঠিক আছে, এই যে এটা কিন্তু আমি না পড়ে একটা প্যাসিভ পড়া, ঠিক আছে, এটাকে অ্যাক্টিভ পড়া না, এটাকে প্যাসিভ লার্নিং বলে। তুমি চোখের সামনে রাখতেছো, এই যে চোখের সামনে রাখতেছো প্রতিদিন, তোমার 2 সেকেন্ডের জন্য ওখানে চোখ পড়তেছে, এটার জন্যই দেখবে মুখস্থ জিনিসগুলো সবসময় মাথায় সেট থাকবে। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে আমার জন্য কাজে লাগে, আই হোপ তোমাদের জন্য কাজে লাগবে। এই জিনিসগুলো চোখের সামনে যে কোনো একটা জায়গায় লিখে লাগাই ফেলবা। ওকে, এরপরে আসা হচ্ছে আমাদের দ্রবণ, আয়ন শনাক্তকরণ। এটা জিনিসটা একটু কঠিন, ঠিক আছে, আয়ন শনাক্তকরণটা একটু কঠিন, মুখস্থ জিনিস, বুঝছো, এই জন্য একটু কঠিন, কিন্তু একবার আমি বলতেছি, একবার মাথায় ঢুকাই দিব, এটা দিয়ে যত রকমের কোয়েশ্চেন আছে আমরা সব সলভ করে ফেলবো। ঠিক আছে, যত রকমের কোয়েশ্চেন আছে সব সলভ করে ফেলবো। এই একটা পেজ আর এই একটা পেজ, দেখতে নাকি, এই একটা পেজ আর এই একটা পেজ, এই দুটা পেজ সলভ করার পরে, এই দুটা পেজ মাথায় ঢুকানোর পরে যে কোনো এমসিকিউ আয়ন শনাক্তকরণ থেকে আসলে তুমি সেটা পারতে বাধ্য, এই দুটো পেজ যদি শুধুমাত্র মাথায় ঢুকাও। ঠিক আছে, আসো কি বলছি সবার প্রথমে, এগুলো হচ্ছে সিঙ্গেলগুলো। ঠিক আছে, এগুলো হচ্ছে সিঙ্গেলগুলো বলতে যেমন পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, একটার ক্ষেত্রে ইউজ হয়, একটার ক্ষেত্রে, সেটা হচ্ছে সোডিয়াম, আর কোথাও তাকে পাবা না তুমি। ওকে, তারপরে আসছে নেসলার দ্রবণ, একটার ক্ষেত্রে ইউজ হয় শুধুমাত্র অ্যামোনিয়াম, শুধুমাত্র কার ক্ষেত্রে? অ্যামোনিয়াম। তারপরে হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট, শুধুমাত্র একটার ক্ষেত্রে ইউজ হয়, কার ক্ষেত্রে? ক্যালসিয়াম। এখন আসো আরেক ধাপ আগাই। ঠিক আছে, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সাথে যখন সোডিয়ামের বিক্রিয়া দিবা, কি পাবা? কি কালার পাবা? সাদা কালার পাবা। কি কালার পাবা? সাদা কালার পাবা। আচ্ছা, অ্যামোনিয়ামের সাথে যখন নেসলার দ্রবণ দিবা, কি কালার পাবো আমরা? বাদামি। অ্যামোনিয়ামের সাথে নেসলার কি কালার? বাদামি। ক্যালসিয়ামের সাথে অ্যামোনিয়াম অক্সালেট কি কালার? সাদা। ক্যালসিয়ামের সাথে অ্যামোনিয়াম অক্সালেট কি কালার বলছি? সাদা। অ্যামোনিয়ামের সাথে কি বলছি? বাদামি। সোডিয়ামের সাথে কি বলছি? সাদা। ঠিক আছে, এই যে শুনতেছো, সাথে সাথে খাতা বের করতে বলছি, এমনি বের করতে বলি না, এগুলো এখন লিখো। ঠিক আছে, লিখে ফেলো, শুনতে লিখে ফেলো। আচ্ছা, এরপরে আসো, এখান থেকে আরো কিছু জিনিস আসবে। ঠিক আছে, আরো কিছু জিনিস আসবে, সেটা হচ্ছে সংকেত। পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সংকেত, সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সংকেত, নেসলার দ্রবণের সংকেত, 3টা জিনিস লাগবে। ঠিক আছে, 3টা জিনিসই লাগবে। এটা কি? এটা হচ্ছে আমি মনে রাখতাম 227 দিন। ঠিক আছে, আমি মনে রাখতাম 227 দিন।
227 দিয়ে। কিভাবে? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনার K2SB2H2O7, ঠিক আছে? এই যে প্রথমে কি তিনটাই হচ্ছে 2, আচ্ছা 227 না, সরি 27, ঠিক আছে? 27, শুধু 27। এই 27টা, এই 2টা হচ্ছে প্রথম তিনটার জন্য, ঠিক আছে? এই 2টা হচ্ছে প্রথম তিনটার জন্য, শেষে হচ্ছে 7। তাহলে হচ্ছে তুমি যদি 27 মনে রাখো, আর আলাদা করে মনে রাখতে হবে এখানে কি কি আছে। পটাশিয়াম নামের মধ্যেই আছে অ্যান্টিমোনার, তার মানে অ্যান্টিমনি থাকবে, তারপরে আছে H, তারপরে আছে O, ঠিক আছে? KSBHO, প্রথম তিনটার জন্য 2 2 2, পটার জন্য 7, ঠিক আছে? এখন যদি তোমাকে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনার সংকেত না জানতে চেয়ে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনার সংকেত চেয়ে কোনো পার্থক্য হবে? কিচ্ছু হবে না। খালি এই পটাশিয়ামটা জায়গায় আমরা সোডিয়াম বসাই দিব, বাকি সবকিছু সেম। দেখো Na2H2SB2O7 সেম, ঠিক আছে? সংকেত নিয়ে কোনো কনফিউশন হবে? সংকেত পারবা না এখন তোমরা? বড় একটা সংকেত, ঠিক আছে? কিন্তু সোজা না 27 মনে রাখলেই হয়। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার নেসলা দ্রবণের সংকেত কি? নেসলা দ্রবণের সংকেত মনে রাখতাম হচ্ছে 214। এটা বলছি 27, এটা বলছি 214। নেসলা দ্রবণ কি বলছি? 214, ঠিক আছে? 214 কেন? K2HG1 তো আর লিখতে হয় না, আয়োডিন 4, ঠিক আছে? 214 K2HgI4, তার সাথে যে কোনো স্ট্রং ক্ষার দ্রবণ লাগে, ঠিক আছে? স্ট্রং ক্ষার দ্রবণ আমরা কি জানি? সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে। সোডিয়াম হাইড্রোক্সাইডের শক্তি পটাশিয়াম হাইড্রোক্সাইডের থেকে বেশি, ঠিক আছে? বেশি। আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইড বেশি ক্ষারত্ব দেখাবে দেন পটাশিয়াম হাইড্রোক্সাইড। এটা একটা এক্সট্রা ইনফরমেশন বললাম, একটু পরে কাজে লাগবে, দেখবা, ঠিক আছে? তাহলে আমি কি বললাম? 214 সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড লাগাই দিলে সেটা কি হয়ে যাবে? নেসলা দ্রবণ, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো এই যে এই কয়টা জিনিস, ঠিক আছে? এই কয়টা জিনিস সব সময় আয়ন শনাক্তকরণ, আমি এইচএসসি তে গিয়েও স্ট্রাগল করছি, অ্যাডমিশন লেভেলে বসে স্ট্রাগল করছি আয়ন শনাক্তকরণ নিয়ে, ঠিক আছে? যে কোনটার সাথে কি সারা জীবন গোলমাল লাগে। এই যে এই কয়েকটা কথা দেখতেও খুবই ছোট লাগতেছে, এটা যদি হাতে তুমি 2-3 বার লিখো, বিশ্বাস করো হাতে 2-3 বার লিখলে আর কিচ্ছু থাকবে না আয়ন শনাক্তকরণের ভিতরে যেটা তুমি পারো না, ঠিক আছে? তাহলে এগুলো আমার সাথে লিখে ফেলতে হবে, ক্লাস শেষে আরো 2 বার লিখে ফেলতে হবে, ঠিক আছে? তারপর আমাকে বলবো আপু আমি আয়ন শনাক্তকরণ পারি না, ঠিক আছে? তারপরে আমাকে বলবো আয়ন শনাক্তকরণ পারি না, ঠিক আছে? এখন আসো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমরা কি শনাক্তকরণ করতে পারি? Fe2+, Fe3+, কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম। কয়টা বলছি? গুণ কয়টা বলছি? 6টা বলছি। তাহলে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে কয়টা শনাক্তকরণ করতে পারি? 6টা। মুখস্থ থাকতে হবে। আয়রনের 2টা, Fe2+, Fe3+। আমিও লিখতেছি, তোমরাও লিখো আমার সাথে, ঠিক আছে? তোমরাও লিখবা Fe2+, Fe3+, কপার 2+, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, ঠিক আছে? এই 6টা শনাক্তকরণ করি কি দিয়ে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। এখন কালারে আসো, সবচেয়ে নিচে 3টাতে আসো, খুবই সোজা। জিঙ্ক, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, 3টাই সাদা, ঠিক আছে? আর এই 3টার মধ্যে কালার দিবে। Fe2+ হচ্ছে সবুজ, একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। Fe3+ হচ্ছে বাদামি, আর কপার হচ্ছে নীল, ঠিক আছে? একটু কষ্ট করে মুখস্থ করতে হবে, এত সহজ করে দিচ্ছি, কিছু জিনিস তো মুখস্থ করতেই হবে। আচ্ছা, তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আমাদের ডান। এরপর আসো সহজ দুইটা বলি আগে, ঠিক আছে? অ্যামোনিয়াম থায়োসায়ানেট মাত্র 2টা ক্ষেত্রে কাজে লাগে, কি বলছি? 2টা ক্ষেত্রে কাজে লাগে। Fe2+, Fe3+, K3FeC6, পটাশিয়াম ফেরিসায়ানাইড, সেম 2টা ক্ষেত্রে কাজে লাগে, Fe2+, Fe3+। তাহলে পটাশিয়াম ফেরিসায়ানাইড দিয়ে Fe2+ আর Fe3+ শনাক্তকরণ করা যায়। অ্যামোনিয়াম থায়োসায়ানেট দিয়েও Fe2+, Fe3+ শনাক্তকরণ করা যায়, ঠিক আছে? এর বাইরে কিচ্ছু না। Fe2+ কি কালার দিবে? ফেরিসায়ানাইডের সাথে গাঢ় নীল। 3+ কি কালার দিবে? বাদামি। এই দুটো তো মুখস্থ করতে হবে, ঠিক আছে? এই দুটো তো আপু বুঝাতে পারবে না, হ্যাঁ? তাহলে গাঢ় নীল আর হচ্ছে বাদামি। অ্যামোনিয়াম থায়োসায়ানেটের সাথে কি কালার দিচ্ছে? Fe3+ দেয় রক্ত বর্ণ লাল, ঠিক আছে? রক্তের মতো লাল কালার দেয়। আর Fe2+ কোনো কালার দেয় না, বর্ণহীন,
ঠিক আছে, কোনো কালার দেয় না, বর্ণহীন। উদ্দীপকে এরকম করে বলে দিবে যে অ্যামোনিয়াম থায়োসায়ানেটের সাথে একটা দ্রবণ দিয়ে কোনো কালার পাওয়া গেল না বা কোনো বর্ণ পাওয়া গেল না, তার মানে কি বর্ণ পাওয়া গেল না মানে বুঝাতে হচ্ছে সাদা কালার। ঠিক আছে, সাদা কালারও বলে দিতে পারে যে সাদা কালার পাওয়া যাচ্ছে, তাহলে সেটা অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে Fe2+। ঠিক আছে, পারা যাবে? এখন আসো এই দুটো ডান। এখন হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড, একটাই বাকি আছে, পটাশিয়াম ফেরোসায়ানাইড। ঠিক আছে, এখানে আছে না K4, আছে না K4, তাহলে ওকে দিয়ে শনাক্তকরণ করা যায় চারটা। ঠিক আছে, কি কি? আয়রনের 2টা, একটা কপার, একটা জিঙ্ক। আয়রনের 2টা, একটা কপার আর একটা জিঙ্ক। ঠিক আছে,